সুধী নিউ ভিউয়ের দর্শক মণ্ডলী, আমরা আজকে রাফায়েতুল্লাহ মৃধার সাথে কথা বলবো। উনি ডেইলি স্টারের আহ, অর্থনীতি পাতা দেখেন এবং অনেক বছর ধরে উনি অর্থনীতি বিষয়ে সাংবাদিকতা করছেন। উনি ইকোনমিক রিপোর্টার ফোরামেরও প্রেসিডেন্ট ছিলেন, জাস্ট আগের টার্মেই প্রেসিডেন্ট ছিলেন। তো ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত রাফায়েতুল্লাহ মৃধা, তোমাকে। আমাদের এর আগের শোতে তুমি কথা বলেছিলে, আহ, সেজন্য ধন্যবাদ। এবং এই শোতেও আবার এসছো, সেজন্য আরো ধন্যবাদ। আহ, আমরা আজকে তোমার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে তো ব্যবসা বাণিজ্য একটা বড় ইস্যু ইন অল সেন্স। আমরা পার্লামেন্টেও দেখি অনেক ব্যবসায়ী, এবারও প্রচুর ব্যবসায়ী পার্লামেন্টে গেছে। আমার হিসাবটা জানা নাই, তবে 50%-এর বেশি হবে। গ্র্যাজুয়ালি বাড়ছে। তো এই ব্যবসার যেই বডিগুলো আছে বাংলাদেশে কাজ করে বিভিন্ন, এদের কার্যকলাপ, এরা মানে কেন এই প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং এদের ভিতরে পার্থক্য কি, বা এরা কিভাবে কি কাজ করছে, আমরা গ্র্যাজুয়ালি সেই জায়গায় যাব। তো প্রথমে যেটা জানতে চাইবো যে এই বাংলাদেশের ব্যবসায় এই যে বডিগুলো বা চেম্বারগুলো আছে বাংলাদেশের, তাদের ভূমিকাটা কি, বা তারা আসলে কিভাবে কাজ করছে, তুমি তোমার সময় মতো বলতে পারো। আহ, ধন্যবাদ আমাকে এখানে আবারও ডাকার জন্য। আম, আজকে এই যে সাবজেক্টটা নিয়ে কথা বলছেন বা আমি এখানে বলছি, এই বিষয়টা আসলে খুবই যুগোপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যে প্রতিনিয়তই দেখি যে আহ, ব্যবসার ব্যবসা নিয়ে কথা বলে, ব্যবসার পরিবেশ নিয়ে কথা বলে, ইজ অফ ডুইং বিজনেস নিয়ে কথা বলে, মানে যেটা ব্যবসা সহজীকরণ নিয়ে কথাবার্তা বলে। তো এই জিনিসগুলো আমরা সারফেস লেভেলে দেখি, মানে ভাষা ভাষা সামনাসামনি দেখি, কিন্তু ভিতরে বা পিছনে এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেগুলো আসলে আমরা খুব বেশি একটা জানি না। তো মূলত আপনার ব্যবসার পরিবেশ উন্নয়ন, ব্যবসার কস্ট কমানো, ব্যবসাকে সহজীকরণ, সরকারকে সরকারের ব্যবসা বান্ধব বা সরকারের যে ট্রেড পলিসি সেইগুলিতে সাহায্য করে হচ্ছে আপনার এই যে ট্রেড বডিজ এবং চেম্বার, বিজনেস চেম্বার। মূলত ট্রেড বডিজ এবং বিজনেস চেম্বার একই জিনিস, বাট তাদের ফরম্যাটটা ভিন্নভাবে কাজ করে আর কি। যেমন আপনি যদি কোথাও বিজনেস করতে চান, তাহলে আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে। এবং ট্রেড লাইসেন্সের সরকার যেহেতু ইস্যু করে, সরকারের কাছ থেকে এটা নিতে হবে। এবং আপনি যদি কোনো ডিস্ট্রিক্টে কাজ করেন, তাহলে ওই ডিস্ট্রিক্ট চেম্বারের মেম্বার হতে হবে, বা মেম্বার হলে আপনার বিজনেস সুরক্ষিত থাকবে। কোনো ধরনের সমস্যা হলে আপনি চেম্বারকে বলতে পারবেন। এক সেকেন্ড, এইগুলো কি সরকারি নাকি বেসরকারি? না, না। একটাও সরকারি না, একটাও সরকারি না। অবশ্যই এগুলি আপনার প্রাইভেট এন্টারপ্রেনাররা এগুলি তৈরি করে। এর মধ্যে আছে হলো আপনার আরেকটা হচ্ছে ট্রেড বডিজ। আমি একটা উদাহরণ দিলে বিষয়টা খুব পরিষ্কার হবে আমাদের দর্শকদের জন্য। যেমন আহ, আমরা বলি যে ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এইটা এইটা হলো, মানে অনেকে এটার মেম্বার হয়। মেম্বার হয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বলতে, যেমন তাদের বিজনেস করতে গেলে তো অনেক ধরনের সমস্যা হয়, অনেক ধরনের আহ, সরকারি কমিউনিকেশন বা কন্টাক্টের দরকার হতে পারে। সরকারের ট্রেড পলিসি রিভিউ করার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে পারে। তো ওই সংগঠনটা আপনার আহ, যারা মেম্বার হয় তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। আবার আমরা আমাদের দেশের যদি আরেকটা উদাহরণ দেই, যে ট্রেড বডিজ, ফর এক্সাম্পল আপনার বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এটা গার্মেন্ট রিলেটেড স্পেসিফিক কোনো যদি
প্রবলেম থাকে তাহলে সরকারের সাথে বার্গেনিং করে, নেগোসিয়েশন করে এবং মেম্বারদেরকে সুযোগ সুবিধা থাকলে এগুলি দেয়। এখন আপনার ট্রেড বডিগুলো যখন যেগুলো আছে এইগুলো সাধারণত একটা বিজনেস স্পেসিফিক, একটা সেক্টর স্পেসিফিক হয়। যেমন গার্মেন্টের ক্ষেত্রে বিজিএমই এর কথা বলতে পারি, বিকেএমই এর কথা বলতে পারি, হ্যাঁ। আবার আপনার স্টিল এন্ড রড এর ক্ষেত্রে যে এদেরও আলাদা আছে, একটা স্পেসিফিক সেক্টর নিয়ে আছে, হ্যাঁ। আবার দেখেন যারা চেম্বার গ্রুপ আছে বা বিজনেস চেম্বার আছে, ফর এক্সাম্পল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, এই বিষয়গুলো হলো সব মিলিয়ে আপনার এখানে যে কেউ ট্রেড বডির গুলিও ওইখানে, ট্রেড বডির মেম্বারও কিন্তু ওই চেম্বারের মেম্বার হতে পারবে বা হয়। Right. মূলত কথা হচ্ছে যে চেম্বার, বিজনেস চেম্বার এবং ট্রেড বডিগুলোর মূল যে ফাংশন সেটা হচ্ছে তাদের মেম্বারদেরকে স্বার্থ সুরক্ষা করা, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করলে সেগুলিকে সরকারের সাথে বার্গেনিং করা বা আহ, এ- আহ, তাদেরকে সহায়তা দেওয়া। এবং সময়ে সময়ে বিশেষ করে এই চেম্বার এবং আপনার ট্রেড বডিগুলোর সর্বোচ্চ যে সংগঠন, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রি, FBCCI, এইটা হলো মূল ট্রেড সেন্টার ফর সার্ভিং অল দ্য মেম্বার্স এবং এইখানে আপনার যে এফবিসিসিআই এফবিসিসিআই কিন্তু আহ, বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের অ্যাপেক্স ট্রেড বোর্ডের ভূমিকা একটু কম দেখা যায়। কিন্তু আপনি যদি অন্য দেশগুলোতে দেখেন, ফর এক্সাম্পল ইন্ডিয়াতে, এইটা কিন্তু সরকারকে অনেক অনেক হেল্প করে। হেল্প করে বলতে যেহেতু এইটা ব্যবসায়ীদের মূল সংগঠন, সরকারকে বিভিন্ন সময় পলিসি তৈরি করতে সহায়তা করে। বা প্রথমে যেটা আমি বললাম যে ব্যবসা করতে গেলে তো ধরেন যে ইজ অফ ডুইং বিজনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ব্যবসা সহজীকরণ। এখন সরকার তো হলো তার মেকানিজমে চলে, সরকার তো হলো একটা স্ট্রাকচারে চলে, আহ, কিন্তু ওইখানে তো সবকিছু লেখা থাকে না। হুম। আহ, ওই যে FBCCI বা অন্যান্য প্রমিনেন্ট যেসব ট্রেড বডি এবং আপনার চেম্বার বডি আছে, তারা সরকারের সাথে লিয়াজু করে বলে যে আহ, আমাদের বিজনেসম্যানরা এই এই সমস্যা ফেস করতেছে। এখন আহ, এই এই সমস্যা, এটা যদি পলিসি তৈরি করেন তাহলে আমাদের ব্যবসাটা একটু ভালো হয় বা ব্যবসা সহজ হয়। যেমন মনে করেন লেটেস্ট যে উদাহরণ দিচ্ছি আমি, যে বাংলাদেশ এবং ইউএস এর সাথে যে একটা ট্রেড এগ্রিমেন্ট হলো কয়েকদিন আগে, হ্যাঁ। এই অথবা আপনি যদি আরেকটা উদাহরণ দেন, জাপানের সাথে যে বাংলাদেশের যে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হলো বিজনেস কে সুরক্ষিত করার জন্য, ওইখানে বাংলাদেশ সরকার যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় নেগোসিয়েশন করেছে জাপানের সাথে, প্রত্যেকটার সাথে এই আহ, এটাকে বলা হয় প্রাইভেট সেক্টর স্টেক হোল্ডার মিটিং, প্রাইভেট সেক্টর স্টেক হোল্ডার কনসালটেশন। এইটা করে হলো FBCCI এর যারা নেতৃত্ব স্থানীয় আছে বা FBCCI বিজনেসম্যান আছে, এক্সপার্ট আছে, তাদেরকে সাথে নিয়ে। কারণ তাদের কনসালটেশন অনুযায়ী এই সরকার এই সিদ্ধান্তগুলো নেয় এবং নেগোসিয়েশন করে। সিমিলারলি, ফর এক্সাম্পল, বাংলাদেশের যে অভ্যন্তরীণ যেসব সমস্যা আছে ব্যবসার ক্ষেত্রে, এখন বলা হচ্ছে যে রমজানের আগে যে আপনার জিনিসপত্রের দাম, জিনিসপত্রের সরবরাহ, ইম্পোর্ট, এইগুলি বিষয়গুলো সরকার অবশ্যই তদারকি করে। এবং কাদের মাধ্যমে তদারকি করে? ওই এফবিসিসিআই যারা নেতা আছে তাদের সাথে কনসাল্ট করে এবং সরকারের অন্যান্য যেসব অর্গান আছে সেইগুলোর সাথে কনসাল্ট করে একটা সিদ্ধান্ত নেয়। এই হলো আপনার আহ মোটা দাগে বাংলাদেশের যে ট্রেড বডি এদের ভূমিকা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা
এটা খুবই দুঃখজনক যে আহ, বাংলাদেশে যে অ্যাপেক্স ট্রেড বডি সেটা সরকারের যে বিভিন্ন ধরনের পলিসি তৈরি করার ক্ষেত্রে যেইভাবে ভূমিকা পালন করার কথা ছিল সেইভাবে আসলে পালন করা হয় না বা পালন করা হচ্ছে না আমাদের দৃষ্টিতে। কেন হচ্ছে না? হচ্ছে, তবে ওই লেভেলে হচ্ছে না যেভাবে হওয়া দরকার ছিল। শুধু সাময়িক এবং জরুরি ভিত্তিতে তাদেরকে পরামর্শ নেয় এবং এটা আসলে শুধু অ্যাডহক বেসিসে করা হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই যে এত গুরুত্বপূর্ণ কতগুলো ট্রেড বডিজ এবং বিজনেস চেম্বার আছে, তাদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা, তাহলে সরকার কেন, কোনো সরকারই না, এটা আমি পার্টিকুলার কোনো ও, সরকারকে উদ্দেশ্য করে বলছি না, ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর তাদের যে পটেনশিয়াল আছে তার এই ট্রেড বডি এবং চেম্বার এবং আপনার এফবিসিসি এর যে ভূমিকা রাখা দরকার সেটা বছরের পর বছরই আমি বলবো যে যেভাবে ব্যবহার করার কথা সেভাবে ব্যবহার করা হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না সেই সেই প্রশ্নটা আসে। এটা এক নাম্বার কথা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে সাধারণত যখনই ট্রেড বডি গুলো ফাংশন করে, এটার সাথে অনেক কিছু পলিসি জড়িত, সরকারি বেসরকারি ব্যবসা বাণিজ্য, আমলা, অনেক কিছু দেশি বিদেশি বিনিয়োগ, তারপরে হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট রেট, ব্যাংক, বিভিন্ন সেক্টর, বীমা, এই সবগুলো জড়িত। এখন আনফরচুনেটলি যারা এখানে নির্বাচিত হয়ে আসেন তারা বেশিরভাগই হলো আহ, সরকারি আহ, সরকারি দলের লোকজন হিসেবে আহ, অনেকটা তারা চিন্তা ভাবনা করে। অ্যাকচুয়ালি যারা ট্রেড বডির পলিটিক্স করেন তাদের অবশ্যই উচিত হবে নিঃস্বার্থ এবং অবশ্যই নিরপেক্ষ ব্যবসা বাণিজ্য সম্পর্কে উপদেশ দেওয়া, সরকারকে পরামর্শ দেওয়া, সুপারিশ করা। কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই যখন যে সরকার আসে, আহ, ওই ওই নেত যারা এফবিসিসিআই বা অন্যান্য ট্রেড বডির যেসব প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মেম্বার অথবা ডিরেক্টরস, তারা সাধারণত সরকারের পক্ষ হয়েই কথা বলে, যে কারণে এখানে যেসব যে ধরনের পলিসি তৈরি করার কথা সেই পলিসিগুলি ওই রকম আসছে না। যার ফলে যে সাধারণ মানুষ এবং সাধারণ ভোক্তা, সাধারণ ব্যবসায়ী, তাদের যে স্বার্থ সংরক্ষণ করা সেই জিনিসটা এখানে হচ্ছে না। এইটা হলো একটা প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের যে অ্যাপেক্স ট্রেড বডি এফবিসিসিআই এবং অন্যান্য যেসব প্রমিনেন্ট ট্রেড বডি আছে বা বিজনেস চেম্বার আছে, সেগুলিতে দীর্ঘদিন যাবত নির্বাচন হচ্ছে না। নির্বাচন হচ্ছে না, এটার অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে যে আহ, যেসব ট্রেড বডিগুলি আছে সেগুলিতে অর্গানাইজেশনালি ওই রকম অনেক সময় স্ট্রং থাকেন। এটা ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, অর্গানাইজেশন সমস্যা থাকে, ভিতরে অভ্যন্তরীণ কুন্দল থাকে, যে কারণে এখানে সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন হয় না, যার ফলে সঠিক নেতৃত্বও এখান থেকে সবসময় বের হয়ে আসে না। আহ, এইটা একটা অন্যতম বড় সমস্যা, যার ফলে সরকারকে তারা বিভিন্ন সময়ে সহযোগিতাও করতে পারে না, সুপারিশ দিতে পারে না। যেমন আপনার আহ, এই যে আওয়ামী লীগ সরকার আমলে এফবিসিসিআই তে ইলেকশনটা হয়েছিল এবং সেইখানে যে ধরনের ইলেকশন হয়েছে সেই ধরনের ইলেকশন সাধারণত মানে একপেশে ইলেকশন হয়ে গেছে। তো এখন সেখানে গণতান্ত্রিক ভাবে ওই রকম ভাবে ইলেকশনটা করতে পারে নাই, যার ফলে নেতৃত্ব সংকট দেখা দিয়েছিল। তারপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ওই পুরনো নেতৃত্ব বাতিল করে তারপরে হচ্ছে আপনার আহ এখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হলো। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের একটা খুব ক্রান্তিকালীন সময়ে, ক্রান্তিকালীন বলছে এই কারণে মানে যে বা আপনি তো জানেন যে একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পরে
বাংলাদেশের সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এবং এই সময়টাতেই কিন্তু বাংলাদেশের কতগুলি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে যাচ্ছে। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে বাংলাদেশের যে এলডিসি গ্রাজুয়েশন, স্বল্পোন্নত দেশ থেকে একটা উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছে। মানে এইটা এত বড় একটা সিদ্ধান্ত যে বাংলাদেশের আম, ব্যবসা বাণিজ্যের আহ, চিত্রটা কিরকম হবে, আহ, এইটা অনুমান করাটা একটু ডিফিকাল্ট। কারণ এটা একটা বেসিক পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে বাংলাদেশের গত 55 বছরে যেভাবে ব্যবসা বাণিজ্য হয়েছে, যে রুলস রেগুলেশনের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য হয়েছে, সেইগুলি হয়তো আর ফলো করা যাবে না, বিকজ অফ এলডিসি গ্রাজুয়েশন। এটা একটা ইম্পর্টেন্ট টাইম বাংলাদেশের। এবং একই সময়ে দেখেন, বাংলাদেশের যে আহ, এই যে গ্রাজুয়েশন পরবর্তীতে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করতে যাচ্ছে। যেমন আমি প্রথমে উল্লেখ করলাম যে জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে ইউএস এর সাথে ট্রেড এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে আপনার আহ, বিভিন্ন দেশের সাথে সম্ভবত 11টা 12টা দেশের সাথে নেগোসিয়েশন করছে এখন সরকার, বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য, যাতে বাংলাদেশের এলডিসি উত্তরণের পরে বাংলাদেশের যাতে একটা জিরো ডিউটি ফেসিলিটি ধরে রাখতে পারে। হ্যাঁ, এটা এই যে গুরুত্বপূর্ণ, এবং অভ্যন্তরীণ ভাবে হ্যাঁ, যে শুধু শুধু যে এলডিসি তাও না, এখন যে ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার, রাইট, তার রাইট, কারণে সব দেশই হ্যাঁ, অল্টারনেটিভ চিন্তা করছে। হ্যাঁ, সব অল্টারনেটিভ, দেশই বাইল্যাটারাল জিরো ট্যারিফে বা রাইট, ফ্রি ট্রেড রাইট, এগ্রিমেন্টে যাচ্ছে বিভিন্ন দেশ রাইট, বিভিন্ন দেশের হ্যাঁ। সাথে। আবার যদি রাইট, প্লিজ গো। অভ্যন্তরীণ এই বিষয়গুলো দেখেন, আমাদের দেশে সবসময় একটা কমপ্লেইন থাকে যে ব্যবসা বাণিজ্য খরচ বেশি, এবং এখানে ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল অনেক বেশি, ব্যুরোক্রেসি, অনেক রেড টেপিজম, যেটা বলে লাল ফিতার দৌরাত্ম্য যেটাকে বলি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি জাস্ট, কারণ এর আগে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল কিন্তু আমি আবার ভুলে গেছি তোমার ট্রেন্ডের ফলে। রাইট, আমি ওইটা শুনতে শুনতে অনুগ্রহ ভুলে গেছি, এটা ওকে, জাস্ট বলে ওকে, রাখি ওকে। যে এই যে একটা অদ্ভুত ব্যাপার যে আমরা ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে ট্রানজিট করে সেখান থেকে শিপমেন্ট করলে লাভ হয়, অথচ বাংলাদেশ থেকে ডাইরেক্ট করলে লাভ হয় না। এইটা এই মানে এই শুভঙ্কর বা কি বলে বলবো, এটা কি ঘটনাটা কি? আচ্ছা, তুমি এইটা, পরে এটা বলতে বলতে পরে বলো, বাট হ্যাঁ, এটা জাস্ট আমি জিজ্ঞেস করে রাখো। আমি আসতেছি, ওই আপনার প্রসঙ্গে আসবো একটু পরে। হুম, হুম, আমি যেই যেই প্রসঙ্গে কথা বলছি, সেই হুম, প্রসঙ্গটা একটু শেষ করে তারপরে আসতেছি। হুম, হুম, এই যে আবার যদি ধরেন যে অভ্যন্তরীণ আমার ব্যবসা বাণিজ্য বলে যে বাংলাদেশে ব্যবসার খরচ অনেক বেশি, তারপরে ব্যুরোক্রেটিক রেড টেপিজম বা ব্যুরোক্রেটিক যে লাল ফিতার দৌরাত্ম্য, তারপরে হচ্ছে ব্যাংকিং সেক্টরে অনেক সমস্যা, ব্যাংকিং নন পারফর্মিং লোন, যেসব লোন ডিফল্ট হয়ে যাচ্ছে, এগুলি হাজারো রকমের সমস্যা আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলি। এবং প্রত্যেকটা এইসব ইস্যু, প্রত্যেকটা ইস্যু কিন্তু সরাসরি এন্ড কনজিউমার বা আমরা যারা আমজনতা আছে, ম্যাস পিপল যারা, তাদের কে এফেক্ট করে। বাংলাদেশে ইনভেস্টমেন্ট, লোকাল ফরেন ইনভেস্টমেন্ট, এইগুলোকে এফেক্ট করে। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনার আহ, এই সরকারকে পরামর্শ দেওয়া এবং এর সলিউশন তৈরি করা, এইটার আহ, পিছনে মূল কারিগর হিসেবে প্রাইভেট সেক্টর থেকে কাজ করে হলো এই ট্রেড বডি এন্ড চেম্বার গুলো। আমি অনেক সময় নিয়ে কথাগুলোকে ব্যাখ্যা করে বললাম আমাদের দর্শকরা যাতে বিষয়গুলো গুরুত্ব বুঝতে পারে। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে এই ট্রেড বডি গুলোকে খুবই অবহেলা করা হচ্ছে, এদের মধ্যে সঠিক নেতৃত্ব আসতেছে না, এবং ইলেকশন হচ্ছে না দীর্ঘদিন যাবত। যেমন আমি একেবারে যদি বলি যে বাংলাদেশের সব থেকে সেরা ট্রেড বডি যেটা, প্রথম যেটা নাম আসে এফবিসিসিআই, এখানে দীর্ঘদিন যাবত অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, বিশেষ করে
2024 সনের যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এখানে রিফর্ম দরকার, রিফর্ম করে তারপরে ইলেকশন হবে। বাট এটা যে কোনো না কোনো ভাবে এটা ডিলে করানো আর কি, এই হলো কথা। ওই এই জন্য এখানে ইলেকশন হচ্ছে না এবং সঠিক নেতৃত্ব আচ্ছা, আছে। এই যে রিফর্মের কথা বলা হচ্ছে, এই অন্তর্বর্তী সরকার কি এই চেম্বারগুলোর ব্যাপারে কিছু কোনো সাজেশন বা গাইডলাইন দিয়েছে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে একটা ইলেকশন তো এর আগেও হয়েছে, ইলেকশন করে যদি সরকারি লোকজনই চলে আসে বা ওই একই মানে ব্যবসায়ীদের স্বার্থ যদি, সর্বস্তরের স্বার্থ বা সর্বদলীয় স্বার্থ যদি হুম, গ্রহণ না করা হয়, তাহলে ইলেকশনেরই বা কি লাভ? বা আসলে কি ইলেকশন দরকার কতটা? আর এছাড়াও এই যে রিফর্মের কি কোনো কিছু গাইডলাইন ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই এখানে ইয়োর কোশ্চেন ইজ ভেরি ভ্যালিড। আনফরচুনেটলি এই যে ট্রেড বডিতে যে ধরনের ইলেকটোরাল সিস্টেম, এই সিস্টেমে আপনার দেখা গেছে যে এমন ভাবে করা হয়েছিল যে এখানে সরকারি দলের লোকজনই এখানে বেশিরভাগ আহ, চলে আসতো। এইটা ইলেকটোরাল সিস্টেমের ফল্টের কারণে আহ, এখানে বেশির এখানে একটা সিস্টেম আছে, কিছু কিছু ডাইরেক্টর মনোনীত থাকেন এবং কিছু কিছু ডাইরেক্টর নির্বাচিত থাকেন। এখন যারা মনোনীত ডাইরেক্টর থাকবেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এমন লোকজনকে মনোনয়ন দেওয়া হয় যারা আসলে সরকারেরই লোক। এখন যারা মনোনীত ডাইরেক্টর মানে নমিনেটেড ডাইরেক্টর, তারা একত্রিত হয়ে যায়, আর কিছু হয়তো যারা ইলেক্টেড হয় তাদেরকে ইলেকশনে পাশ করে তারপরে মানে এক পেশে করে ফেলা হয় আর কি। এটা সিস্টেম ছিল। এবং ইউ আর ভেরি 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 ভ্যালিড কোশ্চেন যে তাহলে তত্ত্বাবধায়ক সরি ইন্টারিম গভর্নমেন্ট তাহলে কি করলো এইখানে। আপনার কমার্স মিনিস্ট্রি থেকে একটা উইং আছে, এটাকে বলা হয় ডিটিইউ, ডিপার্টমেন্ট অফ ট্রেড অর্গানাইজেশন, ডিটিইউ। এই ডিটিইউ রুলস যেটা সময়ে সময়ে তারা এই ট্রেড বডিকে রুল করার জন্য এখানে রুল মানে নিয়ম কানুন তৈরি করা হয়। এইখানে একটা স্বাভাবিক সাধারণ পরিবর্তন নিয়ে আসছে, রিফর্ম আসছে। কিছু যে রিফর্ম হয় নাই তা না, কিছু রিফর্ম হয়েছে। এখানে ডাইরেক্টরের সংখ্যা, মনোনীত ডাইরেক্টরের সংখ্যা কিছু কমানো হয়েছে। হুম, এফবিসিসি এর ইলেকশনের ক্ষেত্রে এখন আহ, এই মনোনীত ডাইরেক্টরের সংখ্যা কমানো হয়েছে যাতে এই নেতৃত্ব নির্বাচনটা যাতে পার্টিসিপেটরি হয়। সেই পার্টিসিপেটরি কি করতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ হচ্ছে এখন তো অ্যাডমিনিস্ট্রেটর আছেন। তো অ্যাডমিনিস্ট্রেটর হয়তো রিকমেন্ড করবে যে তাদের যে রিফর্ম করার যে আইন আছে বা নিয়ম আছে সেই সেটার ভিত্তিতে ইলেকশন করানো। কিন্তু যেহেতু এখন একটা ইলেকশনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসছে, কিন্তু সেই রিফর্মের যে আহ, ধারা বা রিফর্মের যে রুলস, সেটা কতটুকু অনুসরণ করতে পারবে সেটা এখন প্রশ্ন আছে। বা কারণ সাধারণত ব্যবসায়ীরাও তো তাদের স্বার্থটা দেখার চেষ্টা করবে যে আচ্ছা, এই এই প্রসঙ্গে একটু বলি যে এই যে ট্রেড ডিল হলো আমেরিকার সাথে বা জাপানের সাথে, আমরা অনেক ব্যবসায়ী নেতাদেরকে শুনলাম বলতে বিভিন্ন গণমাধ্যমে যে তাদের সাথে কোনো আলাপ করা হয় নাই, কোনো রকম কোনো কিছু হয় নাই। তো এই মেকানিজমটা তাহলে কিভাবে হলো? মানে তাদের সাথে আলাপ করা যদি নাই হয়ে থাকে বা তাদেরকে ডাকাই না হয়ে থাকে, তাহলে এটা মানে বা যদি এই এফবিসিসি এর যদি ইলেকশনই না হয়ে থাকে বা শুধু অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে চালানো হয়ে থাকে, তাহলে কিভাবে সম্ভব হবে তাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করা? রাইট। এইবার আপনি একেবারে আসল কথাটা বলেছেন যে এ- এই যে এত গুরুত্বপূর্ণ একটা ট্রেড ডিল নেগোসিয়েশন করলো বাংলাদেশ ইউএস এর সাথে, এইখানে কিন্তু আমার দেশে স্বার্থ সুরক্ষার জন্য, ব্যবসার সুরক্ষার জন্য এই সময়টাতেই নির্বাচিত প্রতিনিধি থাকা দরকার ছিল এফবিসিসিআই তে। কিন্তু আনফরচুনেটলি এখানে
এই সময়টাতেই হলো অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক বসা আছে। এখন প্রশাসক তো তার রুটিন কাজ করবে, প্রশাসক তো তার এত গুরুত্বপূর্ণ কথা বলতে পারবে না, কারণ উনি তো বিজনেসম্যান না, তাই না? উনি শুধু রুটিন দায়িত্বটা পালন করবে। বিজনেসম্যানদের নেতৃত্ব থাকলে বিজনেসে কোন জায়গায় কি সমস্যা, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারতো, সরকারকে সুপারিশ করতে পারতো। সেটা তো হুম এখন আর, সেটা তো তখন আর হয় নাই, হুম বিকজ আমার তো এখানে নেতৃত্বই নাই। এবার আসেন যে তাহলে আপনি যে কোশ্চেনটা করেছেন যে তাহলে এত বড় গুরুত্বপূর্ণ ডিলটা কিভাবে করলো। দেখেন, ইউএস এর সাথে আহ, যখন আহ, ইউনুসের ইউনুস লেড যেই ইন্টারিম গভর্নমেন্ট যখন নেগোসিয়েশন করলো, আম, এখন সেই নেগোসিয়েশনের ক্ষেত্রে তাহলে কিভাবে নেগোসিয়েশনটা হলো বা কিভাবে ডিলটা সাইন করলো, এখানে খুবই ইম্পর্টেন্ট। যখন আম, আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গত বছর এপ্রিলের 2 তারিখে লিবারেশন ডে উপলক্ষে যে বাংলাদেশের ক্ষেত্রে 37% ডিউটি রেসিপ্রোকাল ট্যারিফ যেটা সেটা ইম্পোজ করা হলো, আহ, তখন বিসিসিআই এর যে নেতৃত্ব তারা ভূমিকা পালন করতে পারে নাই, যেহেতু এখানে আপনার আহ ছিল, অ্যাডমিনিস্ট্রেটর ছিল। হ্যাঁ, তারা হয়তো বলছে যে না ঠিক আছে আমি দেখি কি করণীয় আছে, কি করা যায়, রুটিন কাজ যেটা। তাহলে এটা হলো এফবিসিসি এর একটা দুর্বলতা বললাম। তাহলে আমার নেগোসিয়েশনটা কিভাবে হলো? এখন আসেন, নেগোসিয়েশনটা কিভাবে হলো। নেগোসিয়েশনটা আসলে ইউএস এবং বাংলাদেশের মধ্যে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন হয় জুন মাসে। হুম, আহ, এপ্রিলের 2 তারিখে যখন ঘোষণা করলো, তখন আহ, সারা পৃথিবীতে ইউএস এর সাথে যাদের বিজনেস আছে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়লো যে কত দ্রুত তারা ইউএস কে কনভিন্স করতে পারে এই টেরিফ কমানোর জন্য। কারণ কোনো কোনো দেশের উপরে 37%, কোনো কোনো দেশে 50%, কোনো কোনো দেশের সাথে 40%, মানে হিউজ অ্যামাউন্ট অফ ডিউটি এটা দেওয়া হয়েছে। এখন যেহেতু বাংলাদেশ ইউএস এর সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে, এখন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে এগ্রিমেন্ট সম্পর্কে বাইরে কোথাও কোনো আলাপ করতে পারবে না, ঠিক আছে? তো যেহেতু তারা লিগালি বাইন্ডিং একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করছে, আহ, যে কারণে বাংলাদেশের যে লোকাল এন্টারপ্রেনার প্রাইভেট সেক্টর আছে, প্রাইভেট সেক্টরের সাথে বাংলাদেশ সরকার এই ক্লজ সম্পর্কে, এই ডিল সম্পর্কে খুব বেশি একটা আলোচনা করেন। তাদেরকে শুধু বলছে যে না আমরা এরকম এরকম একটা আহ, এরকম এরকম একটা এগ্রিমেন্টে যাচ্ছি ইউএস এর সাথে, বাট ওই ডিটেলস কোনো আলোচনাই করে নাই প্রাইভেট সেক্টরের সাথে। তাহলে প্রাইভেট সেক্টরকে এখানে বাইপাস করে তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে কিন্তু সরকার এগিয়ে গেছে, এবং শেষ পর্যন্ত যখন বলছে যে না আমরা ইউএস এর সাথে কমিটমেন্ট দিছে যে আমরা ইউএস এর বেশ অনেকগুলো প্রোডাক্ট কিনবো। কি কি কিনবো? আহ, প্রথমত কিনবো হচ্ছে বোয়িং এরোপ্লেন, 14টা এরোপ্লেন। তারপরে হচ্ছে ইউএস ইউএস এর সাথে যে আমাদের যে ট্রেডের যে ব্যালেন্স, ট্রেডের যে গ্যাপ সেটা কমানোর জন্য আমরা ইউএস থেকে সয়াবিন কিনবো, কটন কিনবো, গম কিনবো, এলএনজি কিনবো, এলপিজি কিনবো। এইগুলো অনেকগুলো কমিটমেন্ট দিয়ে তারপরে দেখা গেছে যে আমার 18 বিলিয়ন, 18.5 বিলিয়নের মতো প্রোডাক্ট ইউএস থেকে আমাকে কিনতে হচ্ছে এই এগ্রিমেন্টের আন্ডারে। এবং বাংলাদেশ সরকার অলরেডি ইউএস এর সাথে একটা এগ্রিমেন্ট সাইন করছে, যে সরকার না, সরকারি ভাবে, সরকারিভাবে 35 লক্ষ টন গম নিয়ে আসবে আগামী 5 বছরে। হ্যাঁ, এবং 2টা না 3টা চালান অলরেডি চলে আসছে। এইটা এইটা কারণ হচ্ছে ইউএস এর ইভেন ইভেন অ্যাম্বাসেডর এখনকার অ্যাম্বাসেডর ব্রেন ক্রিস্টেনসেন
উনি হ্যাঁ, চিটাগাং এ গেছিলেন একটা আচ্ছা, চালান রিসিভ রাইট করার রাইট, জন্য। রিপোর্ট হয়েছে নিউজ পেপারে। হুম। তো এখন কথা হচ্ছে যে আহ, এই যে ইউএস এর সাথে যে আমাদের ট্রেড গ্যাপ এখন, সেটা আহ, এই যে রেসিপ্রোকাল ট্রেডের মূল কথা হচ্ছে যে তার ট্রেড গ্যাপ কমানো। বাংলাদেশের সাথে ইউএস এর ট্রেড গ্যাপ হলো 6 বিলিয়ন ডলার, 6 বিলিয়ন ডলারের উপরে। এখন আমরা এক্সপোর্ট করি হচ্ছে 8 বিলিয়নের কিছু উপরে, আর ইম্পোর্ট করি হলো 2 বিলিয়নের কিছু উপরে। এখন তো ট্রেড গ্যাপ 6 বিলিয়ন ডলার। আমাদের যা এক্সপোর্ট হয় এর 86% হচ্ছে গার্মেন্ট। এখন কথা হচ্ছে যে সরকার কি, কেন এত দ্রুত এগ্রিমেন্ট সাইন করলো ইউএস এর সাথে? এটা, এই প্রশ্নটা কিন্তু সবার মনে আসে। আহ, যে ইলেকশন তো হচ্ছে 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে। সরকার ইউএস এর সাথে ট্রেড ডিল সাইন করছে হলো ফেব্রুয়ারির 9 তারিখে। হ্যাঁ, তার মানে আর কেন 3 দিন অপেক্ষা করতে পারে নাই, যে নির্বাচিত সরকার আসলেই হয়তো এটা সাইন করতে এট পারবে। দ্য সেম টাইম 6 তারিখে জাপানের সাথে যে হ্যাঁ, হ্যাঁ, পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়েছে, পার্টনারশিপ এগ্রিমেন্ট জাপানের ওটাও তো সাথে। মানে 6 তারিখ তো খুব একটা বেশি দূর না, 6 দিন, এক সপ্তাহের ভিতরেই। হ্যাঁ, 1 সপ্তাহ। তো জাপানেরটা নিয়ে ওইরকম খুব বেশি একটা মানুষ সমালোচনা করে নাই, যে যতটা না ইউএস এর সাথে সমালোচনা করেছে। তো এখন এখানে দুইটা কারণ সরকার উল্লেখ করতে চায়, যে আমরা কেন দ্রুত এটা করলাম ইউএস এর সাথে। প্রথমত কারণ হচ্ছে যে যখন এপ্রিলের 2 তারিখে টেরিফ বসালো, আপনি দেখেন যে চায়না, ভিয়েতনাম এবং অন্যান্য যেসব দেশ, সবাই কিন্তু ইউএস এর সাথে একটা কনসালটেশন মিটিং এ বসছে সাথে সাথে। এবং কে কি পরিমাণ কি জিনিস দিতে পারে ইউএস কে, এবং কি পরিমাণ জিনিস কিনতে পারে। যেমন জাপান 500 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্টের কমিটমেন্ট দিয়েছে, এবং তারা সাইন করছে বা করবে, এরকম একটা কিছু। এবং জাপানের ক্ষেত্রে টেরিফ কমানো হয়েছে। হ্যাঁ, আহ, ভিয়েতনামের ক্ষেত্রেও টেরিফ কমানো হয়েছে, তারা ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও এই একই অবস্থা। হ্যাঁ, তো তারা কমিটমেন্ট করছে যারা অনেক কিছু কিনবো। তখন বাংলাদেশ দেখলো যে আমার প্রতিযোগী দেশগুলো, যেমন ভিয়েতনাম, চায়না, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া, জাপান, সেই দেশগুলো ইউএস এর সাথে যেহেতু একটা ট্রেড এগ্রিমেন্টে চলে যাচ্ছে, সো আমার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো আহ, এই যেভাবে অন্য দেশের ক্ষেত্রে টেরিফ রেট কমানো হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এত কমানো হবে না। সো বাংলাদেশও দ্রুত হলো আপনার ইউএস এর সাথে এঙ্গেজমেন্টে চলে গেছে, এবং নেগোসিয়েশন স্টার্ট করছে। নেগোসিয়েশনের এক পর্যায়ে বাংলাদেশ যেহেতু অনেকগুলো জিনিস কেনার কমিটমেন্ট করেছে, এবং বিভিন্ন ধরনের শর্ত দিয়েও কমিটমেন্ট করেছে, তো ইউএস এর সাথে বাংলাদেশ একটা এগ্রিমেন্ট সাইন করলো। এইটা একটা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আমেরিকার সাথে ট্রেড ডিল সাইন করা কি এত ইজি? মানে আমেরিকা কি সবার সাথেই গড়ে ট্রেড ডিল সাইন করতে শুরু করে দেয়, বা মানে এত সহজে কি সেটা হয় না? কারণ আমি যতদূর জানি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন অ্যাটলিস্ট, হ্যাঁ। ট্রাম্পের প্রশাসন যাই করুক, হুম। যখন তারা অ্যাডমিনিস্ট্রেশনে যায় তখন তারা চুলচেরা বিশ্লেষণ করতে থাকে এবং জাস্টিফাই করার ব্যাপার থাকে যে কেন করছে, কি জন্য করছে, মানে একদম হুইমজিক্যালি কিন্তু ব্যুরোক্রেসি চাপিয়ে দেয় না। না, আহ, তো এইখানে এটার ব্যাপারে একটু বলো যে এটা কি এইখানে বাংলাদেশের জন্য, মানে এটা কি একটা অপরচুনিটি হলো? কারণ নাকি আমেরিকা সবার সাথেই ট্রেড ডিল না, আমি করে ফেলছে? আমি এখানে যে জিনিসটা, সেকেন্ড কারণটা বলে তারপরে আপনার প্রশ্নে আসছে। আচ্ছা। প্রথম কারণটা যেহেতু বলছি, সেকেন্ড কারণটা হচ্ছে যে বাংলাদেশ কেন এত দ্রুত ইউএস এর সাথে ট্রেড ডিল করেছে। সেকেন্ড কারণটা হচ্ছে যে ইউএসএ থেকে বাংলাদেশের উপরে একটা প্রেসার ছিল, যে যাতে দ্রুত এই ট্রেড ডিলটা করে ফেলে। কারণ হচ্ছে ইউএস মনে করছে যে 2 দিন পরই হলো একটা নির্বাচিত সরকার আসবে, সো এই ডিল হয়তো নাও হতে পারে, অথবা হলেও অনেক দেরি হতে পারে। হ্যাঁ, এই কারণে আপনার ইউএস এর উপর, ইউএস এর থেকে বাংলাদেশের উপর একটা প্রেসার দেওয়া হয়েছে, ঠিক আছে তোমরা
চলো আমরা তাড়াতাড়ি এটা ডিলটা সেরে ফেলি। হ্যাঁ, এই দুইটা এই কারণ। জন্যই তো দেখলাম যে ইউএসটিআর যখন খলিলুর রহমান আমেরিকা থেকে ইউএসটিআর এর সাথে মিটিং করে ফিরে আসলেন, তখন ইউএসটিআর এর যিনি রিপ্রেজেন্টেটিভ আহ, উনি তো জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে এবং তারেক রহমানের সাথে হুম সেপারেটলি হুম প্রায় ঘন্টা খানেকের বেশি সময় ধরে উনি জুমে হুম মিটিং হুম। করেছে আচ্ছা এই আচ্ছা। ট্রেড সাইনিং এর আগে। হ্যাঁ হ্যাঁ, তো সেই হইতে পারে। প্রসেসটাও করেছে যে এই দুই আচ্ছা যারা আসবে তাদের জন্য। তো আচ্ছা ওরা কিন্তু একটা বা ওরা বা অন্তর্বর্তী সরকার কিন্তু ইনভলভ করেছে পলিটিক্যাল পার্টিগুলোকে আচ্ছা আচ্ছা। এখানে, ওকে। কিন্তু ট্রেড বডিগুলোকে তুমি যেটা বললে যে ইনভলভ করে নাই। না না, ওই রকম করে নাই। তাদের কাছ থেকে ওই রকম প্রাইভেট সেক্টরের এটা খুব বড় আক্ষেপের জায়গা যে তাদেরকে বাইপাস করা হয়েছে এখানে। হ্যাঁ, তাদেরকে। তাদেরকে যদি বাইপাস না করা হতো বা বাইপাস করা হলেও হুম তারা কি এর থেকে ভালো কিছু আনতে পারতো? কারণ ব্যাপার হচ্ছে আমরা আমেরিকার, যেটা আমি আবারও জিজ্ঞেস করতে চাচ্ছি, যে আমেরিকার সাথে ট্রেড ডিল করা যে কোনো একটা দেশের সাথে, ইভেন জাপানের সাথে করতে গিয়েও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। হুম আমি ওই যে লুৎফর সিদ্দিকীর একটা ইন্টারভিউতে শুনছিলাম যে তারা বিশ্বাস করতে পারছিল না যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ভালো হবে বা আমাদের কাজ হবে। তো তারা নাকি তখন নাকি দেখিয়েছে যে এই যে এই সমস্ত জিনিস ঠিক হচ্ছে, আমরা উই আর ওয়ার্কিং অন ইট, রাইট। এরকম একটা ট্রাস্টের বেসিসে করা হয়েছে। তো যেখানে জাপানের কোয়ালিটি হ্যাঁ। আর তার থেকে আমেরিকান কোয়ালিটি ইজ ফার ফার হায়ার, মানে আমেরিকান যে কমপ্লায়েন্স, হুম। যেমন বাংলাদেশে কেএফসি আসলো কিন্তু ম্যাকডোনাল্ড কিন্তু আসতে পারলো না বিকজ অফ ইউনো কমপ্লায়েন্স এন্ড বিকজ অফ তাদের বিভিন্ন রকম না, ক্রাইটেরিয়ার কারণে। তো ডেফিনেটলি। এরকম কিন্তু অনেক আমেরিকান হ্যাঁ। ফার্ম আছে যে যারা খুবই কমপ্লায়েন্স মেনটেন করে। তো ওই হিসাবে কি এটা বাংলাদেশের মানে বা দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে এই ট্রেড বডি বা এরা কি আরো ভালো কিছু আনতো বা তাদের কি কোনো এরকম ইয়ে ছিল, চিন্তা ভাবনা ছিল, বা আরেকটা জিনিস হচ্ছে যে আমেরিকান এই ট্রেড ডিলটা কতটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইন টার্মস অফ কোয়ালিটি। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস তার শেষ যাওয়ার আগের একটা স্পিচে বলেছেন যে এটা একটা কূটনৈতিক স্থিতি অবস্থা তৈরি করবে। এবং এতে এতে আমার কাছে মনে হয় যে কথাটার ভিতরে গুরুত্ব রয়েছে। তুমি এই এই ব্যাপারটা একটু মানে রাইট ট্রেড বডি অ্যান্ড রাইট। বিজনেস অ্যান্ড এই পুরো এনভায়রনমেন্ট নিয়ে যদি হ্যাঁ। একটু বলো যে আমেরিকার সাথে ডিলটার হ্যাঁ, ইম্পর্টেন্স। ট্রেড বডি গুলো যদি ইনভলভ হতো তাহলে কি তারা ভালো কিছু আনতে পারতো? হয়তো বা আনতে পারতো, কিন্তু তাদের কনসার্নটুকু জানাইতে পারতো যে আমরা এই বিষয়ে একমত, এই বিষয়ে একমত না। কারণ হচ্ছে ব্যবসা তো করবে হলো ওই যে যারা মাঠে আছে তারা। সরকার তো ফেসিলিটেটরের ভূমিকা পালন করবে, তাই না? ব্যবসাকে আহ, কেমনে পারতো তারা আহ, যখন ডিল ডিলের যে টার্মস এন্ড কন্ডিশন সেইগুলি যখন আলোচনা হতো, কোনটা তাদের জন্য ভালো হবে, কোনটা তাদের জন্য খারাপ হবে, এই বিষয়গুলো অন্তত তারা বলতে পারতো। না, কিন্তু এটা তো নন ডিসক্লোজারে ছিল, এটা হ্যাঁ, তো আলাপ এটাই করা যেত না। এটাই সমস্যা। তবে হ্যাঁ, সরকার এবং লাস্ট। এটা তো সব দেশের সাথেই তাই ছিল, হ্যাঁ, সব দেশের সাথে। ইভেন ইন্ডিয়ার সাথেও হ্যাঁ ছিল, সব হ্যাঁ দেশের হ্যাঁ সাথেই হ্যাঁ তাই ছিল। হ্যাঁ এবং আমি যেটা দেখেছি যে ইন্ডিয়ার উপরে যেই ধরনের কন্ডিশন, বাংলাদেশের উপরেও সিমিলার কিছু কন্ডিশন আছে। যেমন আজকে বলা হয়েছে কিছু যে আছে। ইন্ডিয়াকে বলা হয়েছে তুমি যদি রাশিয়ার তেল না কিনো তাহলে হুম, তোমাকে 18% করা হবে, হ্যাঁ হ্যাঁ। মানে ট্যারিফ। আর তুমি যদি কিনো তাহলে আবার সেই 50%-এ বা পঁচিশ হুম পার্সেন্টে বা ওইভাবে চলে যাবে, বা হুম পানিশমেন্টটা আবার চলে যাবে। এখন যেমন পানিশমেন্টটা উঠিয়ে দিয়েছে, হুম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশেও বলা হয়েছে যে তুমি যদি কিছু প্রোডাক্ট ফ্রম চায়না রাশিয়া যদি নাও তাহলে আমরা আবার 37%-এ তোমাদেরকে ফেরত দিয়ে দিই, মানে এটা আবার বলা হচ্ছে। পুনরায় যে জিনিসটা চলে আসবে। এবং এটা ছাড়াও এখনকার যে আপডেটিং সিচুয়েশন, যে ট্রাম্প 2 দিন আগে ঘোষণা করলেন যে তাকে তো কোর্ট থেকে তো তাকে কোর্ট ব্যান থেকে করা এটা হয়েছে, বাতিল তার করা, তার যে বাতিল করা অথরিটি, হয়েছে। হ্যাঁ, হুম সেটা সে করতে পারবে না। তার কারণ হচ্ছে ওই যে যেখানে সে ইমার্জেন্সি অ্যাক্টের কথা বলছে, হুম। সে ইমার্জেন্সি অ্যাক্টে এরকম কিছু নাই যে সুইপিং সব সারা পৃথিবীতে সুইপিং সে ট্যারিফ বসিয়ে দিবে।
আর হুম তারা বলছে যে কোর্ট বলছে যে ইমার্জেন্সি তো ওই টাইপের ওয়ার ইমার্জেন্সি হয় নাই। হুম। এখন তখন ট্রাম্প যেটা করলো, সে আর একটু মানে এগিয়ে গিয়ে সে 10, পরবর্তীতে 15% 15% দিল, রাইট রাইট। দিয়ে দিল। এটা হচ্ছে 122 একটা আর্টিকেল আছে হুম কনস্টিটিউশনে, হুম হুম ওইখানে হুম বলা আছে যে হুম তুমি ম্যাক্সিমাম 10 to 15%, ম্যাক্সিমাম 15% ট্যারিফ দিতে পারো, তাও হুম সেটা 150 days। হুম, রাইট। আফটার দ্যাট ইট উইল নট ওয়ার্ক। হুম। তাতে এটা টোটাল একটা আনসার্টেনটির পরিস্থিতিতে চলে আসলো হ্যাঁ, এই সিচুয়েশনটা। আনসার্টেনটি আছে, বাট এখানে আহ, একটা মানে যেহেতু আহ, যেহেতু এইখানে বাংলাদেশের কথাটা আমি বলতেছি, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এটাকে আহ, বাতিল করা হয়েছে বলবো, কিন্তু বাংলাদেশ তো আহ, বাংলাদেশ এবং কি অন্য অন্য কয়েকটা দেশ তো অলরেডি এগ্রিমেন্ট সাইন করে ফেলেছে ইউএস এর সাথে। যদিও যদি আপনার ওই ট্রেড ডিল বা রেসিপ্রোকাল টেরিফ এগ্রিমেন্ট যেটা ট্রাম্পের, সেটা বাতিল হতে পারে, কোর্ট বাতিল করতে পারে, কিন্তু আমি যে কমিটমেন্ট করেছি জাহাজ কিনবো, তারপরে হচ্ছে গম কিনবো, সয়াবিন কিনবো, ওই জিনিসগুলো তো আমি কমিটমেন্ট করেছি ইউএস এর সাথে। এখন ইউএস এর সাথে যদি আমি ওয়ার্ম রিলেশনশিপ রাখতে চাই বা রাখতে হয়, তাহলে কিন্তু আমাকে ওই কমিটমেন্ট গুলো ফুলফিল করতে হবে, তাই না? এবং এখানে একটা না, নট প্রসেস। নেসেসারিলি। ওখানে বলা আছে যে ইফ ইফ এনিথিং হ্যাপেন, মানে হুম। ইফ টু কান্ট্রিজ থট, হ্যাঁ তাহলে 2 মাসের নোটিশ দিয়ে, যেটা অনেকেই হ্যাঁ, বলছে যে এখানে বাংলাদেশের এটা এক্সিট বাংলাদেশের ক্লজ পক্ষে আছে, সম্ভব না বা। বাংলাদেশের হ্যাঁ, ক্ষেত্রে বাংলাদেশের এগ্রিমেন্টের সাথে এক্সিট ক্লজ আছে, কিন্তু রাইট। এখানে প্রশ্ন হচ্ছে যে আমার সক্ষমতা কতটুকু আছে, কারণ বা ইউএসএ হচ্ছে আমার সব থেকে মানে লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। এখন ইউএসএ যদি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বাংলাদেশ কি ওই রকম প্রেসার নিতে পারবে ইউএস এর, যে তাদের সাথে বৈরী সম্পর্ক করে এই যে যেসব কমিটমেন্ট করে আসছি, সেই কমিটমেন্টের জিনিসগুলো যদি আমি না আনি, তাহলে তো ইউএস হয়তো বলবে যে তোমাদের দেশে আর থেকে আমরা না যদি না যদি ইম্পোর্ট এই করবো ট্রেড না। ট্রেড যেই ট্যারিফ, জি। এটা যদি বাতিল হয়ে যায়, হ্যাঁ। তখন তো সম্পূর্ণ নেগোসিয়েশনটাই বাতিল হয়ে যায়, কারণ এটা তো আন্ডার দ্যাট ট্যারিফ করা হয়েছে। না, ইট ডিপেন্ডস তাদের যে স্টেটমেন্ট দিয়েছে ইউএসটিআর থেকে, সেখানে বলছে যে কিছু কিছু জিনিস তারা রাখবে এখানে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশ তো অলরেডি এগ্রিমেন্ট সাইন করে ফেলেছে, যদিও এটা নোটিফাই এখন সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে র্যাটিফাই করা হয় নাই, সাইন রেটিফাই করেছে করা হয় না, কার্যকর বাট করা। র্যাটিফাই করা হয় না। এইটার এই যে মানে কি বলবো, এই যে শুভঙ্করের ফাঁকি টাইপের কথাবার্তা, এটা একটু যদি আমাদের বলো ঘটনাটা কি। হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ এটা সত্যি যে আমরা যে ক্লজ গুলি পড়েছি, সেখানে বলা আছে যে আপনার 2 মাসের 2 মাসের নোটিশ দিয়ে এটা আপনি এক্সিটের ব্যবস্থা করা যাইতে পারবে, এক্সিট করা যাবে, যদিও যদি কিনা ওই এগ্রিমেন্ট কোনোদিন কোনোভাবে এনফোর্স এনফোর্সড হয়। হ্যাঁ, এটা ভালো দিক আমি মনে করি, যে যদি কোন সমস্যা হয়, তাহলে তো আমি এক্সিট করতে পারবো। রাইট। আর যে নোটিফিকেশনের বিষয় আছে, যে কোনো এগ্রিমেন্ট সাইন করলে একটা টাইম দেয়, বা সম্ভবত 60 দিনের একটা টাইম দেয়, নোটিফাই, দুই দেশই নোটিফাই করবে যে আমরা এত তারিখে একটা এগ্রিমেন্ট সাইন করেছি এবং আমরা সম্মত হয়েছি যে এত তারিখ থেকে এটার কার্যকারিতা শুরু হবে, এটা নোটিফিকেশন। এবং এখানে এখানে একটা কথা আছে, বাংলাদেশের সামনে অনেক অপশনও আছে, যে এই যে নোটিফিকেশনের বিষয়টা, যেটা সরকার হাতে এখন আছে এই জিনিসটা, যে যেহেতু এখানে কতগুলো এক্সকিউজও করা যেতে পারে যে নতুন সরকার আসছে, এই নোটিফিকেশনটা হয়তো পার্লামেন্টে নিতে হইতে পারে, পার্লামেন্টে ভোটিং হইতে পারে, তাই না? এতদিন তো পার্লামেন্ট ছিল না আমার, পার্লামেন্ট থাকলেও এটা ফাংশনাল ছিল না। হ্যাঁ, তো এখন হয়তো এইরকম একটা এক্সকিউজ দেখাতে পারে বাংলাদেশ, যদি এখান থেকে যদি কোনোদিন চাপিয়ে দেওয়া হয়, তখন বলতে পারে যে না, আমরা। আচ্ছা, এট দ্য সেম টাইম যে এই যে দুই নেতা এখন যিনি বিরোধী দলে আছেন এবং যিনি সরকারের আছেন,
এই দুই নেতার সাথে ইউএসটিআর এর কি কথা হলো, এবং এরা তো কোনো কমিটমেন্ট বা এরা তো কোনো কমেন্ট করছে না। না, বিএনপিও এই সরকারের এই ডিসিশনের এগেনস্টে যাচ্ছে না, বা জামাত ইসলামীও যাচ্ছে না, বা আমরা শুনি নাই এখন পর্যন্ত। তোমার কাছে কোনো তথ্য থাকতে পারে। না, এটা ট্রেড বডির বিক্ষিপ্তভাবে কিছু হ্যাঁ, নেতা আছেন যারা বিক্ষিপ্তভাবে বলছে, তাও কোনো ট্রেড বডি সংগঠিতভাবে কোনো ধরনের কমেন্ট করছে না। তো না, এই এটা ব্যাপারটা আমরাও তোমার জানি মানে না, কি মনে এটা হয়? আমরাও জানি না, কারণ এটা যেহেতু পার্লামেন্টে এটা আলোচনা হয়, যেহেতু পার্লামেন্টই ছিল না, তো সেখানে ইট ইজ ডিফিকাল্ট যে কি আলোচনা হয়েছে এটা বলাই মুশকিল। আর বিষয়টা তো নন ডিসক্লোজার, সো এখানে বলাটা খুবই অসম্ভব যে কারা কি কিন্তু আলোচনা এখন করে। পর্যন্ত তো কোনো প্রোটেস্ট হচ্ছে না না, বিরোধী দল বা এখন সরকারি দলের পার্লামেন্ট, পক্ষ থেকে। হ্যাঁ, পার্লামেন্ট যদি বসে, ফর এক্সাম্পল এখন তো যেহেতু একটা পার্লামেন্ট ফাংশনাল হবে, তারপরে এখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, হয়তোবা এই বিষয়টা আলোচনা আসতেও পারে, আসবে না কেন, আসতেও পারে। আহ, সেইখানে এটা ডিবেট হলে হয়তো জনগণ আর একটু ডিটেলসে জানতে পারবে আর কি। বাট আসার কথা হচ্ছে যে কোর্টে যেহেতু এটা একটা রুলিং দেওয়া হয়েছে, সো এইটা সরকারও হয়তো অপেক্ষা করছে যে নেক্সট নেক্সট আসলে কি আসে, তা ডেফিনেটলি আচ্ছা, এখানে গভর্নমেন্ট তোমার যে একটা কথাটা মিটিং করবে শুনলাম, তাদের যেটা সাথে। যেটা হচ্ছে আশার কথা বলছো, যে এই ট্রেড এগ্রিমেন্টটা শেষ হয়ে গেলে আমাদের জন্য ভালো, আশার কথা। আর ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখছি, বিভিন্ন কমেন্টারি শুনছি, তাদের তো দেখছি যে ঘুম হারাম হয়ে গেছে এই ফ্রি ট্রেড, বিশেষ করে কটনের কারণে। এবং ফ্রি কট মানে ফ্রি টেরিফে কটন এনে সেটা থেকে প্রোডাক্ট করে আবার এক্সপোর্ট করলে আমেরিকায় জিরো টেরিফে করতে পারবে। এইটাতে তো তাদের ঘুম হারাম হয়ে গেছে। তো এখানে এই জিনিসটার কি কোনো ইম্পর্টেন্স নাই, যেখানে ভারতের ব্যবসা ধ্বংসের মুখে চলে গেছে, বিশেষ করে আরএমজি। এই যে তাদের 18%, বাংলাদেশের 0% হয়ে যাবে। এইটার কি কোনো ইম্প্যাক্ট নাই? এটা কি বাংলাদেশের জন্য কোনো গুড নিউজ না? ডেফিনেটলি ইটস ভেরি গুড নিউজ, কিন্তু বাংলাদেশকে যেই ফেসিলিটি দেওয়া হয়েছিল ওই টেরিফ এগ্রিমেন্টের আন্ডারে, এখন তো বলতে হবে যে কোর্ট যেহেতু স্ক্র্যাপ করে দিয়েছে এটা, সো এটা যে যে এগ্রিমেন্ট হয়েছিল বাংলাদেশের সাথে, ঠিক একই ধরনের একটা ক্লজ ইন্ডিয়ার জন্য রাখা হয়েছিল। এই ইন্ডিয়ার সাথে যে এগ্রিমেন্ট, ইন্ডিয়ার সাথে তো এগ্রিমেন্ট প্রপোজ ছিল, এটা তো সাইন হয় নাই। ওই যে ও, কটনের ব্যাপারে। হ্যাঁ, কটন, এই বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার জন্য রাখা হয়েছিল লাস্টে, মানে হুম। যেহেতু বাংলাদেশের জন্য রাখা হয়েছে, পরবর্তীতে ইন্ডিয়াতে এটা পার্লামেন্টে অনেক বড় ধরনের হইচই শুরু হয়ে গেল, এবং ইউএস এর সাথেও এই ধরনের একটা নেগোসিয়েশনে আসলো যে ঠিক আছে, তোমরা বাংলাদেশকে যে সুযোগটা দিয়েছো সেই সুযোগটা আমাদেরকেও দিতে পারো। কিন্তু ওই তারপরেই এই যে প্রস্তাবিত যে ইন্ডিয়া ইউএস এর যে ট্রেড এগ্রিমেন্ট, এইটার মধ্যে এই ক্লজটা ইন্ডিয়ার জন্য রাখা হয়েছিল। তাহলে এই ক্লজটা কি? ক্লজটা হচ্ছে যে আমি যদি বাংলাদেশে যদি আমেরিকান কটন ইউজ করি, সো আমেরিকান কটন ইউজ করে যদি আমি গার্মেন্ট তৈরি করি, এবং এবং এই একই গার্মেন্ট যদি আবার আমেরিকান মার্কেটে পাঠাই, তাহলে এই যে 19% যে আমাকে রেসিপ্রোকাল টেরিফ, সেই রেসিপ্রোকাল টেরিফ ওই গার্মেন্টের উপরে হবে না। তাই এটা খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল বাংলাদেশের জন্য। পরবর্তীতে একই সুবিধা আবার ইন্ডিয়াকেও দেওয়া আছে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইউএস এর যে অ্যাভারেজ টেরিফ, এটাকে মোস্ট ফেভার্ড নেশন, এমএফএন যে টেরিফ, সেটা 16.50%, অলমোস্ট সব দেশের জন্য একই। সেখানে আপনার এই অনেকের একটা ভুল ধারণা থাকতে পারে যে আমরা ওই কটন ইম্পোর্ট করে আবার গার্মেন্ট তৈরি করে বিদেশে পাঠায়, ওই ইউএসএ তে পাঠালে হয়তো জিরো ডিউটির কথা বলা হয়েছে। জিরো ডিউটি কতটুক জিরো ডিউটি? জিরো ডিউটি হলো ওই রেসিপ্রোকাল যে 19% টেরিফ, সেটা ইম্পোজ করা হবে না। কিন্তু ওই যে এমএফএন বেসিসে যে এক্সিস্টিং
যে 16.5% যে ডিউটি, সেটা কিন্তু বলবৎ থাকবে। এটা না, সেটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। যেটা যেটা ভারতীয় মাধ্যম, গণমাধ্যম হ্যাঁ, এবং অন্যান্য যারা বলছে, তাদের পয়েন্টটা ওই জায়গায় যে কম্প্যারিজন, রাইট। মানে দে আর কম্পেয়ারিং উইথ বাংলাদেশ। এবং আমরা কয়েকটা জায়গায় দেখেছি বা শুনেছিও যে তারাও 0%-এর জন্য অ্যাপিল করবে, যেটা তুমি হ্যাঁ, বললা যে ক্লজটা ছিল। হ্যাঁ, এখনো আছে কিনা জানি না, কারণ ভারত কিন্তু সাইন করে নেই। সাইন এটা করা। রিভিল হ্যাঁ, করছে, ট্রাম্প তাদের রিভিল করে প্রপোজাল দিছে, ছিল কিন্তু এটা। সাইন করে নেই। প্রপোজাল তো ছিল, এবং ইন্ডিয়ার যে কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার পীযূষ গোয়াল, উনি হুম, পার্লামেন্টে এবং বিভিন্ন নিউজ পেপারেও এই রিপোর্টটা আসছে যে লাস্টে বাংলাদেশকে যে কটন বেনিফিটের যে সুবিধা দেওয়া হয়েছে, সেটা ইন্ডিয়ার জন্য দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, কিন্তু ইন্ডিয়া ওটা মনে হয় একসেপ্ট করতে পারছে না, বিকজ তারা মানে নিজেরাই কটন ইন্ডিয়া যদিও এক্সপোর্টার। সাইন করে নাই এখনো, বাংলাদেশ তো সাইন সাইন ইন্ডিয়া সাইন করার আগেই তো সুপ্রিম কোর্ট এটাকে এই এটা চলে আহ, আসলো। আহ, তো আমরা এখন একটু অন্যদিকে যাই, সেটা যে হচ্ছে যে এই যে তুমি যে বললা যে ইজ অফ বিজনেস, রাইট। এটা একটা বিরাট ব্যাপার, এবং এখানে ট্রেড বডিগুলো দরকার, এখানে সরকারের সাথে সমন্বয় দরকার। তো এই যে, যেটা আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে ভারত থেকে পাঠালে কম দামে পাঠানো যায়, রাইট। বাংলাদেশ থেকে পাঠালে কম দামে পাঠানো যায় না, এই যে বিজনেসের যে ব্যারিয়ার, হুম, হুম। এটা বাংলাদেশে রয়ে যাচ্ছে, তো ট্রেড বডিরা কি করছে? হ্যাঁ, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু আপনি উত্থাপন করেছেন। এই যে প্রথমে আসি হলো যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট। হ্যাঁ, ট্রান্সশিপমেন্টটা হচ্ছে আপনার বাংলাদেশের কিছু কিছু বায়ার আছে, বিশেষ করে ইউরোপিয়ান কিছু বায়ার আছে, গার্মেন্ট বায়ার আছে। তাদের যে আহ, তাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলে অনেক রিটেল স্টোর আছে। হুম। অস্ট্রেলিয়া, তারপরে হলো নিউজিল্যান্ড, ইন্ডিয়া, এইসব দেশে তাদের রিটেল স্টোর আছে। তো এখন তারা আহ, ধরেন যে বাংলাদেশ থেকে আহ, যদি তাদের আবার ইন্ডিয়াতে এই যে ওয়্যার হাউস আছে, বড় বড় ওয়্যার হাউস আছে। তো ইন্ডিয়ার যে ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউস থেকে তারা হলো আপনার এই গার্মেন্ট গুলো বিভিন্ন দেশে সাপ্লাই দেয়। ফর এক্সাম্পল, অস্ট্রেলিয়াতে নেয়, নিউজিল্যান্ডে নেয়, এই প্যাসিফিক অঞ্চলে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইন্ডিয়া হচ্ছে, মুম্বাই হচ্ছে তার হলো আপনার কলকাতা, মুম্বাইতে তাদের বড় বড় ওয়্যার হাউস আছে। এখন বাংলাদেশের সাথে যখন আহ, একটা সমস্যা দেখা দিল যে বাংলাদেশ থেকে যখন তারা তাদের আবার নিজস্ব প্লেন আছে, নিজস্ব উড়োজাহাজ আছে। তো বললো যে ঠিক আছে, আমরা তো একটু ডিফিকাল্টিস ফেস করতেছি, এ, বাংলাদেশ থেকে সময় মতো আমরা ডেলিভারি দিতে পারছি না। তো আমাদেরকে যদি একটা ইন্ডিয়ার সাথে একটা এগ্রিমেন্ট করা হয় যে ট্রান্সশিপমেন্ট, অর্থাৎ বাংলাদেশের জিনিসটা উৎপাদন হবে, আম, সেই মালটা ট্রাকে করে ট্রাকে করে আহ, কলকাতা এয়ারপোর্ট নিয়ে যাওয়া হবে। ঠিক আছে? তো সেইখান থেকে আবার এই মালগুলো বিভিন্ন দেশে পাঠানো হবে। তো এই না, সুবিধা। সেটাই তো জিজ্ঞেস করছি যে হ্যাঁ, এটাতে কি, মানে এটাতে এত মানে আরেক দেশে গিয়ে পাঠালে লাভ, হ্যাঁ, আমার আমি দেশ থেকে পাঠালে। আমি আমি আসতেছি, আমি আসতেছি। তো এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এইরকম একটা সম্পর্ক হলো যে ঠিক আছে, তোমরা এই ট্রান্সশিপমেন্ট নিতে পারো। এটার একটা কারণও আছিল। কারণটা ছিল যে আহ, আপনারা জানেন যে বাংলাদেশের এয়ারপোর্টে আপনার যখন আহ, বিমান ওঠানামা করে বিভিন্ন দেশের, কারণ এইগুলি ট্রান্সশিপমেন্টের মালগুলো বেশিরভাগই হলো এয়ার শিপমেন্ট হতো। হ্যাঁ, এখান থেকে ট্রাকে করে মাল নিয়ে আহ, কলকাতা এয়ারপোর্ট নিয়ে নিয়ে যাওয়া হতো, তারপর ওইখান থেকে এরোপ্লেনে করে বিভিন্ন দেশে পাঠানো হতো। তো বাংলাদেশে এয়ারপোর্টের যে প্রবলেম আছে, সেখানে গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ ভেরি ভেরি হাই। এখানে বাংলাদেশের যে ভ্যাট আছে, ভ্যাটের পরিমাণ বেশি। তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হাই। তারপরে হলো এখানে এরোপ্লেনের মানে বিমানের একটা
ফি দিতে হয়, যে ল্যান্ডিং ফি, সেই ল্যান্ডিং ফিও হাই। দেখা গেছে যে যেই মালটা কলকাতা এয়ারপোর্ট থেকে আপনার $1.50 শিপমেন্ট করতে পারে 1 কেজি মাল ইউরোপে, মনে করেন যে $1.50 1 কেজি গার্মেন্ট ইউরোপের যে কোনো ডেস্টিনেশন $1.50 লাগে, হ্যাঁ, কলকাতা এয়ারপোর্ট থেকে শিপমেন্ট করলে। সেই একই মাল ঢাকা এয়ারপোর্ট অথবা আহ, বাংলাদেশের অন্য এয়ারপোর্ট থেকে এয়ার শিপমেন্ট করলে হয়তো $2 $2.50 লেগে যায় পার কেজিতে। তো এখন আপনার 1 কেজিতেই দেখেন আহ $1 মতো আপনার পার্থক্য হয়ে যায়। তো চিন্তা করেন যে বাংলাদেশের যে আহ, যে 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 গার্মেন্ট গুলো আছে, সেইটা যদি ট্রাকে করে বেনাপোল হয়ে কলকাতা এয়ারপোর্টে নিয়ে তারপর ওইখান থেকে এক্সপোর্ট করে, তাও বাংলাদেশ থেকে কম দামে পাঠাতে পারে। এই বাংলাদেশের যে এয়ারপোর্টের যে চার্জ, এটা এত বেশি যে এই কারণে বিদেশিরা এখন এই এয়ারপোর্ট গুলোকে ইউজ করার ক্ষেত্রে এত আগ্রহ দেখায় না। এবং ইন্টারেস্টিংলি এখন এত বিষয় আসতেছে অনেকগুলো, এটা খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য যে অনেক ইন্টারন্যাশনাল আপনার এয়ারপ্লেন আছে, কোম্পানি আছে, যারা আগে বাংলাদেশের ঢাকায় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাদের একটা ডেডিকেটেড কার্গো সার্ভিস ছিল, হ্যাঁ, মাল পরিবহন করার জন্য। কিন্তু এইখানে খরচ এত বেশি বেড়ে গেছে এবং ব্যুরোক্রেসি, কি বলে, লাল ফিতার দৌরাত্ম্য এত বেশি বেড়ে গিয়েছে, এবং এখানে এয়ারপোর্টে প্রায় সময় মাল খুব অযত্ন অবহেলায় পড়ে থাকে, কোনো কোনো সময় চুরি যায়, যেই কারণে অনেকে এখান থেকে তাদের এই কার্গো শিপমেন্টের যে কুটা বা কার্গো শিপমেন্টের যেই ফ্লাইট ছিল সেটা এখন আর নাই বা কমিয়ে দিয়েছে। যেই কারণে এখান থেকে মাল বহন করা একটু ডিফিকাল্টি ফেস করতে হয় যারা এয়ার শিপমেন্ট করে। আহ, এই সুবিধাটা বাংলাদেশের জন্য ছিল ট্রান্সশিপমেন্টের। সেইটা ইন্ডিয়ার সাথে আমাদের যেহেতু একটা ব্যবসায়িক একটু সম্পর্ক খারাপ হয়েছে, তো যেই কারণে আমরা ল্যান্ডপোর্ট দিয়ে সুতা আমদানি বন্ধ করে দিয়েছি, তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। সো একটা রিটিলিটিরই আর কি, প্রতিশোধমূলক একটা ব্যবস্থা দুই দেশেরই। সো না, সেটা তো ওরা করলো, তো আমাদের সলিউশনটা কি করলো, কিছু কি করেছে? সলিউশনটা হচ্ছে ইমিডিয়েটলি তখন 2000 গত বছরে এপ্রিলের সম্ভবত এই ঘটনা ঘটছে। তো আমাদের কিছু ফেসিলিটি তৈরি করা হয়েছে ইমিডিয়েটলি, যেমন এখন সিলেট এয়ারপোর্ট থেকে এই মালগুলো বহন করা হয়, এয়ার শিপমেন্ট করা হয়। বাট সিলেট এয়ারপোর্টে চার্জ একটু বেশি, কিন্তু তারপরেও আপনার এটা করতেছে সিলেট এয়ারপোর্ট থেকে, এবং ঢাকা এয়ারপোর্ট, চিটাগাং এয়ারপোর্ট, এইগুলোতেও ফেসিলিটি তৈরি করা হয়েছে। ওই মালগুলো এখন এই কয়েকটা এয়ারপোর্ট থেকে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বলতে কি, মানে ফ্যাসিলিটি বলতে কি কস্টিং কমেছে? একটু কমানো হয়েছে, একটু কমানো হয়েছিল। কত সেন্ট যেন পার কেজিতে কমানো হয়েছিল, 2 সেন্ট বা মানে আড়াই এটা মানে এটা সেন্ট। কি মানে অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থতা বা এগুলো কি কিছু, কোনো কিছু কি আইডেন্টিফাই করা হয়েছে যে কেন এটা মানে এটা কিভাবে হয়? কারণ আহ, কলকাতা থেকে পাঠালে যদি এত কম লাগে, তাহলে আমাদের দেশের প্রবলেমটা কোথায়? আমাদের দেশে প্রবলেম হলো যে এটা নিয়ে আপনার যেহেতু চার্জ অনেক হাই, এইটাই হলো মূল, চার্জের উপর আবার ভ্যাট। চার্জটা কমানো যাচ্ছে না কেন? চার্জ কমানো যাচ্ছে না, এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং এর যেসব ইকুইপমেন্ট আছে, এইগুলো হয়তো প্রাইভেট সেক্টরের তারা ডিল করে, প্রাইভেট সেক্টরের তো খরচ বেশি থাকে। তারপরে হচ্ছে আপনার এখানে ম্যানেজমেন্ট কস্ট হাই, এইটা দেখানো হচ্ছে। ঘুরে ফিরে সেই একই কথা আসে, সরকারের ব্যুরোক্রেসি এখানে কাজ করে ওইভাবে ফাংশনিং করছে না হয়তো, তারা এটাকে ইজি কিন্তু করার এটা তো একটা বিরাট ইস্যু, তাই না? এটা তো হ্যাঁ, খুবই অবশ্যই, গুরুত্বপূর্ণ ইস্যু। তো অবশ্যই। সরকারের বডিগুলা কি করছে, ট্রেড বডিগুলা কি করছে? সরকারের ট্রেড বডি গুলো যে তারা তো সময় অসময় বিভিন্ন সময় প্রেসার দিচ্ছে সরকারকে, এবং প্রায়ই দেখবেন রিপোর্ট আসে যে আমাদের যে কার্গো ভিলেজ এয়ারপোর্টে
আমরা যখন মানে গার্মেন্ট যখন যেহেতু বাংলাদেশ সব থেকে বেশি এয়ারপ্লেনের সব থেকে বেশি গার্মেন্ট যায়, গার্মেন্ট গুলো যে কার্গো ভিলেজ এয়ারপোর্টে, সেখানে আসলে স্থান সংকুলান হচ্ছে না, সেখানে জায়গা কম, সেখানে স্পেস নাই। অনেক সময় খোলা আকাশের নিচে এইগুলি ফেলে রাখা হয়, এবং আহ, যে কারণে অনেক সময় চুরি যায়, কোয়ালিটি ফল করে। হ্যাঁ, আহ, এইগুলি নিয়ে অনেক সময় ট্রেড বডিগুলি কথা বলে, বিজিএমএ কথা বলে, তারপরে এফবিসিসিআই কথা বলে, কিন্তু ওইরকম কোনো খুব বেশি পরিবর্তন আসছে না। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেইখানে যে কার্গো ভিলেজ, যেখানে মালগুলো এক্সপোর্টের জন্য একসাথে তৈরি করে রাখা হয়, রাখার ব্যবস্থা করা হয়, সেখানে এইখানে ক্যাপাসিটি আছে হলো 400 টনের ক্যাপাসিটি আছে, স্টোরেজ ক্যাপাসিটি। কিন্তু যখন পিক সিজন আসে, ফর এক্সাম্পল অক্টোবর, নভেম্বর, ইভেন ডিসেম্বরে, তখন 1200 টনের মতো মাল চলে আসে এক্সপোর্ট কার্গো। সো এটা তো রাখার জায়গা নাই। আবার এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে ঢাকা ইন্টারন্যাশনাল হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে স্ক্যানার থাকে, স্ক্রিনিং স্ক্রিনিং করার জন্য যে স্ক্যানার, হ্যাঁ, এই স্ক্যানারের সংখ্যা হলো 4টা, এর মধ্যে 2টা নষ্ট থাকে প্রায়। হ্যাঁ, প্রায় 2টা নষ্ট, যেই কারণে আপনার ওই স্ক্যানিং এও সমস্যা হয়, দেরি হয়, ডিলে হয়, এইসব কারণে সঠিক মতো সঠিক সময়ে শিপমেন্ট হয় না। আবার এখানে দেখবেন যে মাঝখানে ইন্টারন্যাশনাল এয়ার কার্গো অপারেটরস অ্যাসোসিয়েশন বা ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, তারা একটা শর্ত দিয়েছিল, বাংলাদেশের যত মাল এক্সপোর্ট হবে ইউরোপে, তো প্রত্যেকটা মাল থার্ড কান্ট্রি কোনো দেশে ইন্সপেকশন হইতে হবে। দিস হুইচ ইজ এ টাইম কনজিউমিং এবং এক্সপেন্সিভ। যেই কারণে এইসব বিভিন্ন কারণে এখানে দেখা গেছে যে যে আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যে এয়ারপোর্টের যে চার্জ, এটা অনেক বেশি অন্য দেশের তুলনায়। কিন্তু এটা কোনো সলিউশন নাই। সলিউশন সাময়িক একটা কিছু হয়েছে সরকারের, ইউনূস সরকারের সময়। সেটা হচ্ছে কিছু, আমার এক্স্যাক্টলি কত সেন্ট কমানো হয়েছিল পার কেজিতে আমার মনে নাই, বাট এটা কমানো হয়েছিল তাৎক্ষণিকভাবে, যাতে আহ, ওই ট্রান্সশিপমেন্টের মালগুলো এই দুই এয়ারপোর্ট থেকে আহ, পরিবহন করতে পারে। বাট সরকার ইচ্ছা করলে অবশ্যই অনেক কমাতে পারে, কেন পারবে না? এটা তো সরকার, সরকারের যদি ভলিউমে বিজনেস করতে চায়, ফর এক্সাম্পল আমি যদি এটা অনেক কমিয়ে দেই বা ইন্ডিয়ার লেভেলেও নিয়ে আসি, তাহলে ইন্টারন্যাশনাল কার্গো অপারেটর যারা, তারা এখানে না, আর। আমি আমি একটা জিনিস জানি, আজকের কথা না, যখন গার্মেন্টস ট্রেড শুরু হয়েছিল জি, তখনকার কথা, তখন আমি জানি যে কেএলএম বাংলাদেশে আসা শুরু করলো, এক এবং সময় ছিল। ঢাকা আমস্টারডাম ডিরেক্ট ফ্লাইট ছিল, এবং হ্যাঁ, যত ইউরোপিয়ান কার্গো সব ঢাকা আমস্টারডামে যেত। হ্যাঁ, রাইট, এবং রাইট, রাইট। লাইক তখন তো মানে ব্রিটিশ এয়ারওয়েজও ছিল, পরে চলে গেল। তো হুম, কেএলএম এর পরে অনেকেই আসতে চেয়েছিল, আমেরিকান এয়ারলাইন্স অনেকগুলোই আসতে চেয়েছিল। হুম। কিন্তু কেএলএম এর যেই প্রবলেমটা ছিল, যেটা তারা কমপ্লেন করেছে, দ্যাট ইজ গ্রাউন্ড হ্যান্ডলিং। গ্রাউন্ড হ্যান্ডলিং অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি, এবং ওইটা তারা নিজেদের করতে চেয়েছিল, হ্যাঁ, যেটা বাংলাদেশের বিমানের লোকজন বা এয়ারপোর্টের লোকজন ওরা তাদের আপত্তি তাদের জানান। ইনকাম সোর্স চলে যাবে দেখে তারা করতে দিল না। হুম, ফলে কি হলো, বাংলাদেশের ব্যবসা যে একটা লাইট তৈরি হচ্ছিল, যে এয়ারলাইন্স আসছিল হুম, এবং ডিরেক্ট শিপমেন্ট গুলো হচ্ছিল, সেইটা বন্ধ হয়ে গেল। right, কেএলএম চলে গেল, পরে ইউনাইটেড এয়ার, বা আমি যতদূর জানতাম যে তাদেরও আসার কথা ছিল, এখানে ডাইরেক্ট ফ্লাইট চালু করার কথা ছিল, হুম। কিন্তু পরে আর কেউই করলো না আফটার কেএলএম লেফট। না, তো করে নাই। এই যে এই পলিসিগুলো কি হুম। সম্ভব ট্রেড বডিদের কাছে, ট্রেড বডিদের যারা এটা পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে কাজ এটা করে তাদের অবশ্যই পক্ষে কি? প্রত্যেকটা, আপনি যেইগুলি বলছেন প্রত্যেকটা ট্রেড বডির ইস্যু এগুলো, প্রত্যেকটা বিষয়। কারণ তারা তো সাফারার, এবং আহ, বাংলাদেশের যে ট্রেডের যে গেটওয়ে এয়ারপোর্ট, সেটা তো আমি মনে করি না, ডেফিনেটলি। তাহলে প্রশ্ন হচ্ছে, তাদের ইস্যু ঠিক আছে, কিন্তু তারা তো এত ইম্পর্টেন্ট, এত পাওয়ারফুল, তারা পলিটিক্স চালায়, ওরা বাংলাদেশ চালায়, যারা ব্যবসায়ীরা আছে, বিশেষ করে রাইট। গার্মেন্টস এর সাথে যারা জড়িত এবং ট্রেডের সাথে যারা জড়িত, হ্যাঁ, তো তারা এত পাওয়ারফুল হয়েও এই এই জিনিসগুলোর সলিউশনে আসতে এটা পারছে না। এটা আপনি জানেন যে বাংলাদেশের
সবই পাওয়ারফুল, কিন্তু তারপরে ব্যুরোক্রেসির সাথে এটা পেরে ওঠাটা খুবই ডিফিকাল্ট বাংলাদেশে। আহ, আপনার ইভেন সরকারের উচ্চ পর্যায়ের লোকজন, মানে ইভেন আমি মিন করতেছি যে মিনিস্টার, তারাও কিন্তু এই রকম ব্যুরোক্রেসি এবং ব্যুরোক্রেসির কাছে হার মানতে মানে এরকম, কারণ তারা, তাদের কাছে তো অনেক কিছু জানা আছে, ব্যুরোক্রেসির তো অনেক কিছু জানা আছে, হয়তো বা তাদের মনে হলো না বা ভালো লাগলো না, এটাকে খারাপ ভাবে উপস্থাপন করে ফেলবে এইরকম একটা। আমি মনে করি যে আপনার আহ, ব্যবসায়ীদের কনসার্নও এটা অনেক সময় বলে যে আমরা সঠিকভাবে এয়ারপোর্ট ইউজ করতে পারতেছি না, আমাদের পটেনশিয়ালকে কাজে লাগাতে পারছি না। বাট ইট ইজ পসিবল, বিজনেসম্যানরা এগুলি প্রায়ই কনসার্ন রেজ করে, কিন্তু এটা সমাধান কিন্তু নাই। এটা খুব সরকার অদ্ভুত যদি, ব্যাপার, একটা হ্যাঁ, প্রবলেম, এত বড় একটা হ্যাঁ, প্রবলেম যার কোনো সমাধান নাই। ঠিক আছে, হ্যাঁ, আমরা আরেকটা ইস্যুতে যাই, যেটা সমাধান নাই সেটা নিয়ে আর বেশি ডিল করতে চাই না। ইস্যু হচ্ছে যে উম, এই ট্রেড বডিগুলো তো ট্রেড বডি, রাইট, অফকোর্স তারা তাদের ব্যবসা দেখবে, হুম, চেম্বাররা তাদের লোকজনের স্বার্থ দেখবে। এরা কি কোনোভাবে আমাদের যারা লেবার, হুম, শ্রমিক শ্রেণী আছে, হুম, হুম, তাদের ব্যাপারে কি এদের কোনো সেল আছে, বা তাদের সাথে কি, মানে না জাস্ট এরা শুধু ব্যবসায়ীদের স্বার্থই দেখবে আর কারো স্বার্থ না, দেখবে না না, না, কিন্তু? ডেফিনেটলি, ডেফিনেটলি শ্রমিকদের স্বার্থ রক্ষা করে তারা। ফর এক্সাম্পল, আপনার যখন কোনো ফ্যাক্টরিতে লেবার আনরেস্ট হয়, আপনি তো জানেন যে বাংলাদেশে একটা গার্মেন্টের সেক্টরটাই তো লেবার ইন্টেন্সিভ সেক্টর। এখানে আমরা প্রায়ই দেখি যে লেবার আনরেস্ট হয়, হ্যাঁ। তখন এইগুলি সমাধানের জন্য কিন্তু এইসব ট্রেড বডিগুলো অনেক কাজে লাগে। এখানে আরেকটা পার্টি আছে, সেটা হলো ইউনিয়ন লিডার্স, হ্যাঁ। বিশেষ করে শ্রমিকদের কথা যখন আসে, তখন ইউনিয়ন লিডার্সদের কথা আসে। তো তারাও কিন্তু একটা বড় ধরনের ভূমিকা পালন করে এইসব আনরেস্ট দমানোর জন্য, বা আনরেস্ট শান্ত করার জন্য, বা আনরেস্ট কমানোর জন্য। কিন্তু এইখানে আবার আরেকটা বিষয় আছে, যেমন ট্রেড বডিগুলো যে শ্রমিকদের জীবনের মান উন্নয়ন, শ্রমিকদের বেতন ভাতা নির্ধারণ, আপনি জানেন যে ওয়েজ বোর্ড ফরমেশনের ব্যাপারে এই ট্রেড বডিগুলি কিন্তু অনেক ভালো ভূমিকা পালন করে, ডেফিনেটলি। আচ্ছা, ইন্টারনাল এই জিনিসগুলোতে মানে রাইট, নেগোসিয়েশন করার রাইট, ক্ষেত্রে এটা করা উচিত। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়ালো যে আমাদের এই ট্রেডের হ্যাঁ। একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের ট্রেড বডি বা চেম্বার অফ কমার্স এগুলো। এই পরিশেষে খালি একটু জানতে চাইবো, একটু যদি বলো যে ধরো ফরেন চেম্বার যেগুলো আমরা বলি, রাইট, রাইট, রাইট। এগুলোর ভূমিকা কি? এগুলো তো আমাদের দুই দেশের সাথে জড়িত, এবং তাদের অবস্থাও কি এফবিসিসিআই এর মতো নাকি নাকি, মানে হয়তো ইলেকশন হচ্ছে বা হচ্ছে না, বা হলেও কি পরিস্থিতিটা একটু যদি বলো। ফরেন চেম্বারের মধ্যে অনেক দেশের সাথে জয়েন্ট, এগুলো জয়েন্ট বায়োলেটারাল অ্যাসোসিয়েশন বা ট্রেড বডি, চেম্বার, হ্যাঁ। যেমন আমার দেশে যদি আমেরিকান চেম্বার অফ কমার্স আছে, তারপরে হচ্ছে কানাডিয়ান চেম্বার অফ কমার্স আছে, চায়না চেম্বার অফ কমার্স আছে, চায়না বাংলাদেশ চেম্বার অফ কমার্স আছে, তারপরে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এইগুলি অনেক দেশের সাথে আছে, বাট সবগুলো যে সমানভাবে ফাংশনিং করছে তা না। আমাদের দৃষ্টিতে দেখি যে আমেরিকান চেম্বার অফ কমার্স, এটা অ্যামচেম আমরা জানি, এটা খুবই অ্যাক্টিভ ফরেন চেম্বারের মধ্যে। আরেকটা হচ্ছে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ফিকি যেটাকে বলি, তারাও বেশ অ্যাক্টিভ। তারা কিন্তু তাদের মেম্বারদের স্বার্থ ভালোভাবে রক্ষা করে কিন্তু। এবং আমি তো দেখি যে যেমন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, একটা কোনো ইস্যুতে কয়েক বছর আগে একটা ঝামেলা হয়েছিল, এবং জাপানের যে চেম্বার, জেবিসিসিআই, জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, তারা সরকারের সাথে 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 এটা নেগোসিয়েশন করেছে এবং এটা সমাধানও করা হয়েছিল। এটা ওই তাদের নিজ 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 দেশের বিজনেসের স্বার্থ রক্ষা করে, এবং কিভাবে এই দেশে বিজনেসকে আরো আনা যায়, অ্যাট্রাক্ট করা যায়, এই কাজটাও করে কিন্তু, মানে দে আর ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর বাংলাদেশ। এবং এখানে তো যারা ধরো আমেরিকান চেম্বার, তো হ্যাঁ, ওইখানে তো যারা মেম্বার তারা তো সব আমেরিকান বিজনেস করে এরকম, মানে আমেরিকান লোকজন এটা বিজনেস করছে তারা এটা মেম্বার না?
হ্যাঁ, এটা দুই না ধরনের, এখানকার লোকজন। হুম, এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যে যারা সরাসরি আমেরিকান বিজনেসম্যান বা বিজনেস কোম্পানি বাংলাদেশে অপারেট করে তারা মেম্বার হয়, অথবা জয়েন্ট, বেশিরভাগ ক্ষেত্রেই তো আপনার এটা হয় হলো যৌথভাবে আমেরিকা বাংলাদেশ একটা জয়েন্ট ভেঞ্চার হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের পার্টিসিপেশন থাকে, ওদের পার্টিসিপেশন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কোম্পানিকে বিচার বিবেচনায় নেওয়া হয় আর কি, বুঝছেন? আচ্ছা, মানে এগুলো কি গভর্নমেন্ট বডি না প্রাইভেট বডি? অবশ্যই প্রাইভেট, অবশ্যই প্রাইভেট, ওকে। মানে তাদের নিজস্ব সংগঠন আর কি, বিজনেসম্যানদের। আচ্ছা, তো ঠিক আছে, রাফায়েতুল্লাহ মৃধা, অনেকক্ষণ তোমার সাথে কি বলবো, বকবকি বলা যায়, কিন্তু বকবক করে যেটা বুঝছি যে আমাদের তো এই এই ক্ষেত্রেও মানে আশার আলো নিভে যাচ্ছে মনে হচ্ছে, যে মানে গার্মেন্টসে যেখানে আমরা অনেক উন্নত করেছি, সেইখানেও তো স্পটলাইটটা দেখছি না। ছোট একটা জিনিস, এই যে এয়ারপোর্ট হ্যান্ডলিং, যেটার কারণে অনেক কিছুই প্রবলেম হতে পারে, এটাকেই সলভ করা হচ্ছে না, বছরের পর বছর ধরে কেউই করতে পারছে না। এটা একটা মানে অদ্ভুত একটা ব্যাপার। এবং আপনার কম্পেয়ার করেও আপনি আপনার এয়ারপোর্টের বিষয় বলি। আহ, আপনার আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত একটা কমপ্লেন হয়তো সবসময় শুনে আসছেন যে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে যখন মাল আসে কার্গো, ওই যে কি বেল্ট, বেল্ট, হ্যাঁ, এইখানে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, এই আরো বেশিও লাগে কোনো কোনো সময়, এই এই- ইয়ে আসতে, মালটা বেল্টে আসতে। তো এইটারই তো সমাধান হয় নাই এখনো, এত বছর হয়ে গেল। আর বিদেশে তো আপনি যান, থাকেন ওইখানে, দেখেন তো। অ্যাকচুয়ালি হোয়াট আই আন্ডারস্টুড, যে হ্যান্ডলিংটা, হ্যাঁ, গ্রাউন্ড হ্যান্ডলিং যেটা, হ্যাঁ, হ্যাঁ, সেটার সাথে সবকিছুই জড়িত। রাইট, রাইট। এবং এটা এয়ারলাইন্সের টাকা পয়সা দিয়ে আসে, এবং এগুলো করে এইখানে এগুলো। আরেকটা বিষয় আছে, এখানে স্ট্রং সিন্ডিকেটের ব্যাপার আছে। গ্রাউন্ড হ্যান্ডলিং বলেন, তারপরে ওই যে মাল সাপ্লাই করে যারা, তাদের, এদেরকে এদের এদের থেকে রেহাই পাওয়া রিয়েলি 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 ভেরি ডিফিকাল্ট। এটা এটা কি ইউনিয়ন আর কি, যারা ইউনিয়ন বলেন, সরকারি এবং ট্রেড ইউনিয়ন, যারা যারা এই ব্যবসার সাথে, বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত। তাদের একটা ইন্টারেস্ট থাকে তো এখানে, তারা এক্স্যাক্টলি, হ্যাঁ, এগুলো তো থাকবেই, এগুলো তো সব দেশেই থাকে। হুম, হুম, এগুলো আমরা নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু এগুলো সমাধান করে চলতে হবে। তো এগুলো তো সবকিছু যেমন বিমানের যারা আছে বা এয়ারপোর্টের তত্ত্বাবধায়ক যে সমস্ত মিনিস্ট্রি, অ্যাট দ্য সেম টাইম কমার্স মিনিস্ট্রি, রাইট। এবং এদের তো একটা এই এই ব্যাপারে কি বর্তমানে সরকারের কাছ থেকে তোমরা কোনো গাইডলাইন পেয়েছো? আমরা আজকে না কালকেই তো রিপোর্ট দেখলাম যে আপনারা জানেন যে আজকেই একটা রিপোর্ট আসছে যে থার্ড টার্মিনাল, যেটা ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনাল, এটা তো দীর্ঘদিন যাবত আপনার আম, বলা লোক হচ্ছে যে পাচ্ছে না। উদ্বোধন হবে, উদ্বোধন হবে, কিন্তু ওই সরকার পরিবর্তন প্লাস ইন্টারিম গভর্নমেন্ট একটা 1-2 বছর তো চলে গেছে এরকম, মানে এটা উদ্বোধন হুম, হুম, হইতে পারে নাই বিভিন্ন সমস্যার কারণে। হুম, হুম। তো আজকে ফান্ড ছিল দেখলাম, না, ফান্ড ছিল হ্যাঁ, না, তারপর হ্যাঁ, জাপান হ্যাঁ, থেকে গিয়ে ডক্টর ইউনূস ফান্ড নিয়ে আসলো, রাইট, সেটা ওখানে আবার রি রি হ্যাঁ। রি ইয়ে করা হলো, তো মানে পেমেন্ট করা হলো। হ্যাঁ, এখন আজকেই রিপোর্টে দেখলাম যে আমাদের যে প্রাইম মিনিস্টার আছেন উনি আহ, বিমান মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে খুব দ্রুতই এই ওপেন করে দেওয়া হয় থার্ড টার্মিনাল। এটা যদি হয় তাহলে একটু এফিসিয়েন্সি অবশ্যই ইমপ্রুভ করবে। আর ওইখানে থার্ড টার্মিনালে কার্গো ভিলেজের ক্যাপাসিটি অনেক বড়। কারণ হচ্ছে আপনার কি বলে, আহ, এখন যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হয়েছে, এটা তো দীর্ঘদিন আগের তৈরি করা। সেখানে স্বাভাবিকভাবেই কার্গো ভিলেজের যে আয়তন বা জায়গা, এটা কম হবে। এটা আমরা তো ধরেন আজ থেকে 40 বছর হবে নাকি, না আমি জানি না কবে, এটা এরকমই হবে হয়তো। হ্যাঁ, কারণ এই এই প্রসঙ্গে চলে আসা, আগে তো জিয়া ছিল, যে হ্যাঁ, জিয়া রহমান ইন্টারন্যাশনাল হ্যাঁ, এয়ারপোর্ট।
হুম। জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জিয়া ছিল কোডে। হ্যাঁ। তো ওটা তো পরে চেঞ্জ করে এইচএস, মানে হজরত তো শাহজালাল করা হলো। তখনকার সময় যেসব ইনফ্রাস্ট্রাকচার ছিল, যেসব ফেসিলিটি ছিল, তখনকার সময় চিন্তা করে এগুলি করা হয়েছিল। এটা খুবই স্বাভাবিক যে তখন স্পেস, বাংলাদেশ তো 40 বছর আগে এত বড় তাহলে কি একটা আমরা আশা করতে পারি যে থার্ড টার্মিনালে যদি বিদেশি অর্গানাইজেশন গুলো হ্যান্ডলিং পায়, তাহলে এখানে একটা ইয়ে হবে নাকি আরো বেড়ে যাবে থার্ড বাংলাদেশ টার্মিনালে, গভর্নমেন্টের তুলনায়? শুনেন, থার্ড টার্মিনালে যেটা হবে যে তাদের অনেকগুলো এফিসিয়েন্সি গেইন করার সুযোগ আছে। যেমন থার্ড টার্মিনালে আপনার আম, যে কার্গো ভিলেজ, এটার স্পেস বেশি, এবং আজকাল যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আপনার লজিস্টিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেগুলি আমরা বলি, সেইখানে আপনার আহ, এই যে শুধু ড্রাই কার্গো থাকে না, এখানে অনেক ধরনের ভ্যাকসিন থাকে, তারপরে প্রিজার্ভেশনের ব্যাপার স্যাপার থাকে, অনেক কুলিং পয়েন্ট থাকে, কুলিং মানে তুমি বলছো চেম্বার যে থাকে। হ্যাঁ, ফ্যাসিলিটেশনের হ্যাঁ, ব্যাপারগুলো থাকবে, এই কিন্তু কুলিং তাতে করে চেম্বার, তো কস্টিংও বেড়ে যাবে। হ্যাঁ, তো ওই কস্টিং চেম্বার বাড়বে গুলো, না? এই কুলিং এর যেমন ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টের জন্য কুলিং চেম্বার রাখতে হয়, এইগুলিও নাকি আছে। আমি যদিও যাই না, আমি শুনছি এইগুলি নাকি ফেসিলিটি আছে। সো যদি এইগুলি থাকে, আশা করি এফিসিয়েন্সি অবশ্যই গেইন করবে। এবং সেখানে চার্জ যেটা, সে চার্জ যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে সেখান থেকে সেটা সমান অথবা আরেকটু কম যদি রাখতে পারে, তাহলে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল যেসব এয়ার কার্গো আছে তারা তাদের এখানে ফ্লাইট ওঠানামা করবে। দেখেন, এই ফ্লাইট গুলো ওঠানামা করলে কিন্তু বাংলাদেশ কোনো না কোনো ভাবে, ছোট হোক বড় হোক, একটা ব্যবসা পাবে বা পায়। সেটা টার্গেট করা উচিত বাংলাদেশের। আচ্ছা, আমি, হ্যাঁ, সেটা তো বটেই। আমি যেটা আরেকটা জিনিসে যেতে চাচ্ছি, যে এগুলো তো এক্সপোর্ট নিয়ে কথা বললাম, কিন্তু এই ট্রেড বডির গুলো তো রেসপন্সিবিলিটি আছে, যেমন রোজায় জিনিসপত্রের দাম না বাড়ানো, হ্যাঁ। বা এইগুলোতে কি তাদের কোনো ভূমিকা থাকবে? বা এখন পর্যন্ত তো দেখছি না, এইবার রোজায় তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, প্রতি বছরই দেখবেন ট্রেড বডিগুলো, বিশেষ করে এফবিসিসিআই, তারা একটা বাজার মনিটরিং করে, কিন্তু বেশিরভাগই হলো এইগুলির, যেহেতু এফবিসিসিআই কোনো অথরিটি না, গভর্নমেন্ট অথরিটি না, তারা তো প্রাইভেট, তাদের তো কোনো অথরিটি নাই কাউকে অ্যারেস্ট করা বা কাউকে হুম। আম, জরিমানা করা, সেটা তো তাদের নাই। তারা তাদের একটা রুটিন ওয়ার্ক করে এবং সরকারকে এইগুলো জানায় যে না, এখানে ঝামেলা হচ্ছে, এখানে ঝামেলা হচ্ছে, এতটুকুই। এর থেকে যে খুব বেশি একটা করবে বা কারণ করবে বা করছে এরকম না। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ব্যবসা তো তো তাদেরই, তাই না? আহ, বে- মানে তাদের চেম্বার, তাদের ব্যবসা। সো একজন একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর বিরুদ্ধে খুব বেশি একটা যে যাইতে পারবে বা যাবে, সেইটা আশা হ্যাঁ, করা ওটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কনফ্লিক্ট অফ হয়ে যায়। ইন্টারেস্ট হ্যাঁ। থাকে। হ্যাঁ, কিন্তু এরা তো নেগোসিয়েশনে, গভর্নমেন্ট তো এদেরকে নেগোসিয়েশনে আনতে পারে। গভর্নমেন্ট অবশ্যই, ওই যে বললাম যে যদি সঠিকভাবে ফাংশনিং করতো, তাহলে প্রত্যেকটা বিষয়ে সরকারকে সুপারিশ করতে পারতো। এবং সরকারের যে পলিসি তৈরি করা, সেইখানে তাদের অনেক বড় ভূমিকা পালন করতে পারতো। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে এই চেম্বারগুলোতেও পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল, অবশ্যই, পলিটিক্যালি এগুলো সব ইনফ্লুয়েন্স ছিল, অবশ্যই। যার ফলে এগুলোও অনড় হ্যাঁ, হয়ে বসে আছে। অনেকটা। মানে এগুলোতেও কোনো ফাংশনাল না। না, ওই রকম ফাংশনাল না এখনো। অথচ তারা চায় যে তাদেরকে গভর্নমেন্ট ইনভলভ করবে হ্যাঁ, সমস্ত ডিসিশন মেকিং এ। রাইট। কিন্তু তাদের নিজেদের তো ফাংশনাল হতে হবে প্রথমে। অবশ্যই, অবশ্যই, সেখানে ইলেকশনটা যদি হয় তাহলে আহ, তো সঠিক। এখানে বড় তো এফবিসিসিআই, বুঝলাম, সে তো সম্পূর্ণ মাদার, মানে মাদার আমব্রেলা। রাইট। কিন্তু বিজিএমইএ, বিকিএমইএ এরা কিরকম ফাংশন করছে? বিজিএমইএ, বিকেএমইএ, যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে আপনার 80%-এর উপরে আমার এক্সপোর্ট হলো গার্মেন্ট, সো দে আর ভেরি অ্যাক্টিভ। তারা তাদের স্বার্থ মতো কাজ করছে, তারা তাদের তাহলে সঙ্গে। এখন যে জাপানের ট্রেড এবং আমেরিকান ট্রেড ডিলের ফলে যেটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, যে আমাদেরকে ইভেন এলডিসি থেকে চলে, যদিও এলডিসি বলা হচ্ছে যে 3 বছর আরো বা আরো এক্সটেন্ড করার কথা বলা হচ্ছে। তো যদিও এলডিসি উত্তরণের ব্যাপার আছে, তারপরও যে এই
এর কারণে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে বাংলাদেশের গুণগত মানের উন্নয়ন খুব দরকার। কমপ্লায়েন্স থেকে শুরু করে লেবার কমপ্লায়েন্স থেকে শুরু করে লেবার ল, অনেক কিছুই আছে যেগুলো ইউনাইটেড স্টেটেরও ট্রেড লতে আছে, যেগুলো জাপানেরও থাকার কথা। একটা সুবিধা হচ্ছে বাংলাদেশের প্রায় 10টা আরএমজি গ্রিন গ্রিন লেভেলে চলে গেছে, যেটা পৃথিবীতে মনে হয় খুব একটা মানে বাংলাদেশ হলো গ্রিন গার্মেন্ট ফ্যাক্টরিতে চ্যাম্পিয়ন, লিড সার্টিফাইড চ্যাম্পিয়ন। গার্মেন্ট ফ্যাক্টরি। রাইট। এইগুলোতে কাজে দিবে, এইগুলোতে হ্যাঁ, আমাদের কাজে দিবে, এটা একটা আশার ব্যাপার। কাজে দিবে এবং আমাদের আরো উচিত এই 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 লাইনে কাজ করা। তো তুমি পরিশেষে কি বলবা? বাংলাদেশের ট্রেডে তো আমি ভবিষ্যৎ দেখছি না, তুমি কি বলবা? ডেফিনেটলি বাংলাদেশের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আহ, অবশ্যই বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাইছে এই ইন্টারন্যাশনাল ট্রেডে। এখন তাহলে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশকে অবশ্যই বিভিন্ন দেশের সাথে নেগোসিয়েশনে যেতে হবে। অফকোর্স এখানে এলডিসি গ্রাজুয়েশনের যে ডেফারমেন্ট, সেই ডেফারমেন্ট, আমি ডেফারমেন্টের পক্ষে। বাংলাদেশ যদি ডেফারমেন্ট হয়, কিছু সময় যদি পায়, তাহলে এটা প্রস্তুতি নিতে পারবে সঠিকভাবে। হুম। এটা হইলে ভালো। কিন্তু তারপরও বাংলাদেশের উচিত, যেহেতু ইকোনমি একটা স্টেজে পৌঁছেছে, গ্লোবালি যেসব বড় বড় দেশ আছে, ডেভেলপিং এবং ডেভেলপড কান্ট্রি আছে, ফর এক্সাম্পল চায়না, ইউএসএ, তারপরে হচ্ছে জাপান, কোরিয়া, আহ, তারা তো, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা তো বাংলাদেশকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা সোর্সিং ডেস্টিনেশন বা বিজনেস হাব হিসেবে কাউন্ট করে। যেই কারণে তারাও বাংলাদেশের সাথে এগ্রিমেন্ট করতে আগ্রহ আছে। তো ওদের আগ্রহ দেখে বোঝা যায় যে বাংলাদেশ একটা ভালো একটা স্টেজে আছে। এবং আমি মনে করি প্রত্যেকটা স্টেজেই বাংলাদেশকে খুব সিনসিয়ারলি এবং খুব কেয়ারফুলি বিজনেসম্যানদের, ওইসব ইম্পর্টেন্ট ট্রেডিং পার্টনার যেসব দেশ আছে তাদের সাথে নেগোসিয়েশন করা, এবং অফকোর্স এখানে বিজনেসম্যান এবং ট্রেড বডি, চেম্বার, তাদের এসব লিডারদেরকে ইনভলভ করে নেগোসিয়েশন করা। আদারওয়াইজ যেটা হবে, যদি এটা একেবারেই শুধু একটা ব্যুরোক্রেটিক নেগোসিয়েশন হয়, তাহলে আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে খুব ভালো সুফল আনবে না। এবং বাংলাদেশের সামনে যে সম্ভাবনা আছে, সেইটা আমরা কতটুকু কাজে লাগাতে পারবো, সেইটা নির্ভর করবে হলো বাংলাদেশের সঠিক এবং সক্ষম ট্রেড নেগোসিয়েশনের উপরে। কারণ হচ্ছে বাংলাদেশের এই 50-55 বছরের জার্নির পরে এমন একটা অবস্থায় আসছে যে এখন আপনাকে যদি কম্পিটিটিভ না হতে পারেন গ্লোবালি, তাহলে কিন্তু সামনে বিজনেসটা খুব ভালো একটা আসবে না। সো আমি একটা শেষ প্রশ্ন করি। শেষ প্রশ্ন ফোকাস দিতে হবে ওইখানে। শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তো অনেক চেষ্টা করলো ইন্টারন্যাশনাল ট্রেড ডেভেলপমেন্ট, অনেক কিছুই, অনেক আমরা দেখলাম অনেক ক্যাম্পেইন, অনেক কিছু হলো। তো এটাতে কতটুকু লাভ হলো, এটার উপর দাঁড়িয়ে আমরা কোথায় যেতে পারি, এটা দিয়ে আমরা শেষ করে দিব। ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল 18 মাস, এবং তারা একটা ফ্রেজাইল ইকোনমির উপরে এসে তারা কাজ করার চেষ্টা করেছে। এবং আপনি জানেন যে একটা রেভলিউশনের পরে ঘুরে দাঁড়াইতে অনেক সময় লাগে, অনেক বিষয়ে আসলে কাজ করে। তারপরেও তারা যতটুকু করেছে, আমি মনে করি যে চেষ্টার ত্রুটি, আহ, হয়তো কোনো কোনো জায়গায় ত্রুটি ছিল, বাট আমার দৃষ্টিতে যা করেছে খারাপ করে নাই। তারা চেষ্টা করেছে, এবং তারা কিছু ডোর ওপেন করে দিয়ে দিয়ে গেছে। যে ফর এক্সাম্পল জাপানের সাথে যে ট্রেড নেগোসিয়েশন, এটা যদিও পূর্ববর্তী সরকারের ইনিশিয়েটিভ ছিল, কিন্তু এই এই যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা আহ, একটা সাইন করতে পেরেছে। ইউএস এর সাথে যেটা করেছে, যদিও এটা অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে, অনেকটা একপেশে হয়ে গিয়েছে, তারা এই ক্ষেত্রে খুব বেশি একটা ভালো ওয়াইজ ডিসিশন দেখাতে পারে নাই। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্টের যে সব পদক্ষেপ ছিল, আমি মনে করি যে এইগুলি বাজারমুখী পদক্ষেপ ছিল। বাংলাদেশের আহ, যে পটেনশিয়াল আছে, বাংলাদেশের যে এক্সপোর্ট বাস্কেট আছে, সেইটাকে আমাদের
নিজেদের উদ্যোগে এটাকে আরো ডাইভার্সিফাই করতে হবে এবং মার্কেটকে ডাইভার্সিফাই করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট কিছুটা করে গিয়েছে এবং সেটাকে ধরে রাখতে হবে। এইটা হলো বাংলাদেশের মেইন মেসেজ। এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশকে এখন সামনে আহ, যেই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে যেহেতু আমার ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি, ম্যানুফ্যাকচারিংটা যাতে আনইন্টারাপ্টেড হয় এবং বিজনেসের যে কস্ট সেটা যাতে কমানো হয় এবং ব্যুরোক্রেটিক যেসব রেড টেপিজম বা যেগুলো আমরা বলি যে লাল ফিতা দৌরাত্ম, সেইগুলো যাতে না থাকে, সেই জিনিসগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে আপনার টুডে অর টুমোরো বাংলাদেশকে তো এলডিসি গ্রাজুয়েশন হইতেই হবে। হয়তোবা 3 বছর যদি আমি তর্কের খাতিরে যদি বলি 3 বছর আমাকে পিছিয়ে দিল, কিন্তু 3 বছর পরেও তো আমাকে গ্রাজুয়েট হইতে হবে। গ্রাজুয়েট হওয়ার পরে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ হবে বিজনেসের মধ্যে এফিসিয়েন্সি ডেভেলপ করা। এবং এফিসিয়েন্সি ডেভেলপ করবে তখনই যখন আমার পোর্টের অপারেশন চার্জ কমবে, এয়ারপোর্টের ডিলে যেসব কমবে, এবং আমি যখন মাল সঠিক সময়ে শিপমেন্ট করতে পারবো, এবং অবশ্যই ইজ অফ ডুইং বিজনেস এবং ব্যবসার খরচ কমানো। এইগুলি যদি আমরা গেইন না করতে পারি, গ্লোবালি আমরা কম্পিটিশনে হেরে যাব। বাংলাদেশকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ রফায়েত মিঠা, তোমার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমার অ্যানালাইসিস গুলো আমাদের খুব কাজে দেয় বোঝার জন্য। তো আমি নিউ ভিউয়ের দর্শক মণ্ডলী যারা ব্যবসায়ী আছেন তাদেরকে এই অনুষ্ঠানটা যদি শুনে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আপনাদের চেম্বার বা ট্রেড বডির অবস্থাটা একটু দেখেন, কারণ এর মাধ্যমেই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশের ট্রেড বডি যদি ভেঙে যায় তাহলে তো যারা ব্যবসায়ী আছেন বা যারা শ্রমিক আছেন তাদের চাহিদা বা তাদের অধিকার রক্ষা বা তারা যে কিভাবে তাদের ব্যবসা ডেভেলপ করবে সেটা হবে না। তো আমরা যে মৃধা যেই কথাগুলো বললো, রাফায়েতুল্লাহ মৃধা, যে এর বেসিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশন বা এটা যে পলিটিক্যাল কন্ট্রোল, এই কন্ট্রোল এবং এর কারণে ট্রেড বডিগুলা ফাংশনাল না। সো এটা খুবই এটাও এক ধরনের অশনি সংকেত। বাংলাদেশের এনার্জি অনেক লাগবে, সেই এনার্জিও নাই। আমাদের ট্রেড বডিগুলো ফাংশন করছে না। তো ইনস্টিটিউশনাল ফর্মগুলোই যদি ডেভেলপ না করে, বাংলাদেশ কোন আশায় আম, উন্নতি করার চিন্তা করছে? আমি সন্দিহান। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।